ক্যামেরা রেডি, চ্যানেল লাইভ। জি ভাই, ভাই যাবো। হ্যাঁ, রোলিং। শুভ অপরাহ্ন। মঙ্গল সমাবেশের 84তম পর্বে আপনাদের স্বাগত জানাই। যে আপনারা জানেন, মঙ্গল সমাবেশ দেখতে দেখতে আমাদের 84টি পর্ব আমরা পরিচালনায় বলতে পারি যে সফলভাবেই আমরা সম্পন্ন করতে পেরেছি, এবং এটি চলমান আছে আপনাদের আগ্রহ, আপনাদের অংশগ্রহণেই। আজকে আমাদের এই ধারাবাহিকতায় আমাদের এই 84 পর্বে আমরা দেখেছি যে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস, দর্শন, প্রতিটা ক্ষেত্রে মানুষ আসছেন বা আসবেন হয়তো আগামীতেও। আমাদের সেই ধারাবাহিকতা আজকে আমরা যাকে পাচ্ছি, বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক, সাহিত্যের অধ্যাপক, এবং তিনি একই সঙ্গে আমরা জানি যে উপাচার্য ছিলেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে। আমরা সেই কীর্তিবান মানুষকে পাচ্ছি এবং আমরা স্যারের কথা আজকে শুনবো। আমরা বলছি আমাদের আড্ডার মধ্যমণি অধ্যাপক রফিকুল্লাহ খানের কথা। স্যারের আজকের এই আড্ডার মধ্য দিয়ে আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের বেশ কয়েকটি পর্বে আমাদের সঙ্গীত নিয়ে টানা বেশ কয়েকটি পর্ব পরিচালিত হয়েছে, এবং সাহিত্যের অন্যান্য প্রসঙ্গ ধরে, কিন্তু সমালোচনা সাহিত্য যদি বলি, অতি সম্প্রতি আমাদের এই আড্ডায় অন্তত সেইভাবে আড্ডার মধ্যমণি হয়ে কোনো সাহিত্য সমালোচক আসেননি অতি সম্প্রতি। আমাদের আকরম স্যার এসেছিলেন, হয়তো আজকের আলোচনায় আকরম স্যারের কথা আসবে। কিন্তু আজকে আমরা পাচ্ছি, আমাদের অনেকেই অনলাইনে জানতে চাচ্ছিলেন যে আমাদের সমালোচনা সাহিত্য অনেক ক্ষেত্রেই তুলনামূলকভাবে কবিতা, কথা সাহিত্যের থেকে মনে হয় যেন একটু দুর্বল। সেই কারণে কি আপনারা এখানে গুরুত্ব পাচ্ছে কম, মানে 84 জনের মধ্যে খুব কম, ওই অর্থে যদি বলি যে প্রাবন্ধিক, গবেষকের সংখ্যা কম ছিল। তো আমরা বলেছি সবসময় যে আমরা সেই উদ্যোগ নিচ্ছি। অনেক সময় আমরা সফল হতে পারি না, অনেকে ব্যস্ত থাকেন হয়তো আমরা অ্যাপ্রোচ করে। তো আমাদের সৌভাগ্য, আজকে আমাদের এই পর্বে মধ্যমণি হয়ে এসছেন শিক্ষাবিদ, প্রাবন্ধিক, গবেষক, অধ্যাপক, এবং আমরা তার স্যারের কাছ থেকে শুনবো। স্যার, আপনাকে স্বাগত জানাই মঙ্গল সমাবেশের এই আড্ডায়। অবশ্যই ধন্যবাদ। যেহেতু একটা খুব কম চর্চিত বিষয়ের উল্লেখ হলো প্রবন্ধ সমালোচনা, এটা আসলে কোনো কালেই খুব বেশি সৃষ্টিশীল সাহিত্যই সর্বাধিক চর্চিত হয়, আর সমালোচনা আজকে খুব গুরুত্ব পাচ্ছে। যদিও অ্যারিস্টটলের কাল থেকেই আমরা জানি এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কোনো কালেই ওইভাবে গুরুত্ব পায় না। তার কারণও আছে, কারণ সমালোচনার মান ওই পর্যায়ে কখনো পৌঁছে। অর্থাৎ আমাদের যে সাহিত্য সমালোচনা, আমি যদি একটু খুব দ্রুত মানে সেটাকে আমি পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যাবে যে বাংলা সাহিত্য সমালোচনা খুবই দুর্বল। 19বিংশ শতাব্দীতে তার যাত্রা শুরু হয়েছে একটা ভিক্টোরীয় কাঠামোর মধ্যে, একটা প্রথাগত রূপের মধ্যে, এবং বর্ণনাত্মক একটা ভঙ্গির মধ্যে। অর্থাৎ বিশ্লেষণ, পর্যবেক্ষণের যে ব্যাপারটি বিশ্ব সাহিত্যেও বিংশ শতাব্দীর দ্বিতীয় তৃতীয় দশকের আগে কিন্তু ওইভাবে শুরু হয়। ইজরা পাউন্ড থেকে কিছুটা শুরু হয়েছে আমি যতটুকু দেখেছি। যারা যারা পরবর্তীকালে আরো ভালোভাবে দেখেছেন তারা হয়তো আরো দেখবেন, কেউ কেউ লিখেছেন অন্য বিষয়গুলো নিয়ে হয়েছে, মনোবিজ্ঞান নিয়ে হয়েছে, অর্থনীতি নিয়ে হয়েছে। মার্কস যেমন বিশাল কাজ করেছেন, এরকম আরো কিছু হয়েছে। কিন্তু সাহিত্য নিয়ে এলিয়ট, তার আগে ইজরা পাউন্ড, স্পেন্ডার, এদের আগে কিন্তু ওইভাবে সাহিত্য সমালোচনা বড় মাপের শুরু হয়। এবং বাংলা সাহিত্য সমালোচনা 19বিংশ শতাব্দীতে শুরু হয়েছে রবীন্দ্রনাথের, এবং সেটা রবীন্দ্রনাথের 16-17 বছর বয়সে মেঘনাদ বধ কাব্যকে কেন্দ্র। অর্থাৎ প্রচলিত সাহিত্যের যে ধারণা, সেই ধারণাকে ধাক্কা দিয়ে রবীন্দ্রনাথের যাত্রা শুরু। যদিও সেটা পরবর্তীকালে রবীন্দ্রনাথ তার নিজেই তার সমালোচনা করেছে, মেঘনাদ বধ কাব্যের আলোচনা। এটা বলছি আমি এই কারণে, ওই বলার যে সাহস, আমরা আজকে যারা সমালোচক
তারা কিন্তু প্রচলিত ধারার একটা উচ্চারণকে নিয়েই আমরা অনন্তকাল পথ চলতে চাই। যেমন জীবনানন্দ দাশের কবিতা, তাকে নির্জনতার কবি, গদ্যির কবি, মহাগদুলির কবি, বিষণ্ণতার কবি, রাত্রির এবং অন্ধকারের কবি, যত ধরনের মানে বিষণ্ণতা নির্দেশক যতগুলো শব্দগুচ্ছ আছে সব শব্দগুচ্ছই তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এবং রবীন্দ্রনাথ সম্পর্কে রোম্যান্টিকতার মাত্রাটি এত ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এবং নজরুল সম্পর্কে কয়েকটি শব্দ ব্যবহৃত হয়েছে, যার ফলে তাদের বহুমাত্রিক যে প্রতিভা, সেই প্রতিভার মূল্যায়ন বারবার বাধা পেয়েছে। আমরা যারা সমালোচনার বই পড়ে সমালোচনা করি, এই অর্থে যে আমরা নতুন চিন্তার মধ্যে অনুপ্রবেশ করার যে শ্রম এবং ধ্যানটা আমি এই কারণেই বলছি, সাহিত্য সাধনার ক্ষেত্রে, সাহিত্য সমালোচনার ক্ষেত্রে একজন সৃষ্টিশীল লেখকের যতটা প্রয়োজন, তেমনি প্রয়োজন একজন সমালোচকের একটা ধ্যান মগ্নতা দিয়ে সাহিত্যের মধ্যে প্রবেশ করা। সেটা কিন্তু বাংলা সমালোচনা সাহিত্যের দুর্লভ। আমরা বলবো 30-এর দশকের লেখকের কথা, বুদ্ধদেব বসু, তারপর সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদেব। যদিও বিষ্ণুদেবকে একটু ভিন্ন মাত্রায় আমাদেরকে দেখতে হয়, তার রচনার একটা বিশেষ ধারা আছে। তারও পরবর্তীকালে আসান গোপাল হালদার, তারা অনেক পরিশ্রম করেছেন আমাদের সমালোচনা সাহিত্যকে সমৃদ্ধ করার। কিন্তু আমরা দেখেছি যে বুদ্ধদেব বসু যেভাবে একটা আবেগধর্মী রচনার ধারা তৈরি করলেন, সেই ধারাকেই দীর্ঘকাল আমাদের সমালোচকরা কিন্তু অনুসরণ করেন। এটা অন্যরা হয়তো আমার সাথে বিতর্ক থাকলে, আরো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি দেখেছি আমাদের বড় বড় মাপের লেখকরা, তারাও কিন্তু সেই ধারাকে অনুসরণ করার চেষ্টা করেছে। অর্থাৎ বুদ্ধদেব বসুর মধ্যে কিছু আরোপিত ব্যাপার ছিল। আজকে আমার মনে হয়, আজকে বাক্তিং করার পর মনে হয়, এগুলো তো আর আমরা আগে পড়িনি, কিছু আরোপিত ধারণা রবীন্দ্রনাথের উপর, কবিতার উপর, বদলিয়ারের উপর, হেনরি শাইনের উপর, তাদের উপরেও কিন্তু এমন কিছু ধারণা, আমরা তো আর কিছু জানতাম না। আমাদের মনে হতো যে বুদ্ধদেব বসু যা বলেছেন সেটি চূড়ান্ত, বিশ্ব সাহিত্য বিশেষজ্ঞ তিনি, সেটি। এখানে স্যার একটু এই যে একটা আদর্শ বলে যেটা ক্ষতি হয় অনেক ক্ষেত্রে, যে বুদ্ধদেব বসুর যে আদর্শের যে মানটা, যে নির্ণায়ক পদ্ধতি তিনি যেমন বললেন সেট আইডিয়াস, সেটা তো অধিকাংশই 30-এর দশকের কবিদের ক্ষেত্রেই তাই, যে পশ্চিম থেকে। কারণ ওখানে ততদিনে স্যার আপনি এলিয়টদের কথা বললেন যে সাহিত্যের সমালোচনা, সাহিত্যের যে তার তত্ত্ব, সেটার একটা কাঠামো দাঁড়িয়ে গেছে, একটা ফর্মাল একটা জায়গায় চলে গেছে, এবং এটা একটা স্টাডিজের অংশ হয়ে গেছে, একটা স্কুল হয়ে গেছে আলাদা, যেটা লিটারারি ক্রিটিসিজম। তো 30-এর দশকের কবিরা যে তখন যে চর্চার যে ধারাটা তৈরি করলেন, তাদের যে লেন্সটা দাঁড়ালো সমালোচনা সাহিত্যে, সেটা তো পশ্চিম থেকে নির্ধারিত বা ওই বাদী। তো সেইটা স্যার আমাদের জন্য কিছু ক্ষেত্রে যখন আমরা সেটাকে একাডেমিক স্কুলে নিয়ে নিলাম, তখন একটু ক্ষতি হলো কিনা আমাদের সমালোচনা সাহিত্যে? আমার তো মনে হয় যে লাভ ক্ষতি দুটোই আছে, কারণ তারা না আসলেও তো আরো অপূর্ণতা থাকে। অর্থাৎ আমার শূন্যতা, আমার অপূর্ণতা, আমার চলার পথকে বোঝার জন্য তাদের মতো একটা মানে বড় প্রতিভার দরকার ছিল। কিন্তু আমরা সেখানেই কেন থেমে গেলাম, সেইটাই বিচারের বিষয়। আমাদের সামনে তো রবীন্দ্রনাথ ছিলেন, বড় দৃষ্টান্ত হয়েছিলেন যে রবীন্দ্রদ্রোহী হওয়ার কারণে আমরা রবীন্দ্রনাথকে বাদ দিয়ে এদেরকে গ্রহণ করি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে আমরা রবীন্দ্রনাথকে বাদ দিয়ে এদেরকে গ্রহণ করি। রবীন্দ্রনাথের কি সাহিত্য সমালোচনা ছিল না? খুব সহজ সরল করে বিশ্বজনীন চিন্তাকে ধারণ করার ক্ষমতা রবীন্দ্রনাথের মধ্যে ছিল, কিন্তু আমরা দ্রোহীদেরকে নিলাম, যদিও শেষ পর্যন্ত তারা দ্রোহী থাকতে পারে। 40-এর দশকে এসেই মার্ক্সীয় তত্ত্বচর্চার যে প্রবল অভিঘাত, সেই অভিঘাতের ফলে কিন্তু এই যে 30-এর পঞ্চপাণ্ডব, তারা কিন্তু অনেকটাই রাবীন্দ্রিক ধারার মধ্যে চলে আসতেন। এটা অনেকে এটা জানেন।
এটা জানেন এবং এটা সত্য। কিন্তু তারপর অনেক কাল অতিক্রান্ত হয়েছে, প্রায় মানে 1.5 শতাব্দী আমরা অতিক্রম করছি। এখানে বাংলা সমালোচনা সাহিত্যের কি লাভ হচ্ছে, এটা আজকের যুগে বসে আমাদের চিন্তা করার প্রয়োজন। আমি মনে করি যে 1947 সালে বঙ্গ বিভাজন হয়েছে, দেশ বিভাজন হয়েছে, ভারত বিভাজন হয়েছে, বাংলা সাহিত্যেরও কিন্তু একটা বিভাজন ঘটে গেছে, ভৌগোলিক বিভাজন ঘটে গেছে। যদিও খুব একটা জটিল পরিস্থিতির মধ্যে বাংলা সাহিত্য নিক্ষিপ্ত হয়েছিল, সেটা হলো আরবি ফার্সি শব্দ দিয়ে একটা কৃত্রিম পাকিস্তানি বাংলা। সেটা শুধু কবিতায় না, সেটা গদ্যেও কিন্তু অনেকাংশে আমরা ওই সময়ের গদ্য যদি পড়ি, সেখান থেকে বেরিয়ে আসার জন্য ভাষা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং ভাষা আন্দোলন আবার সেই বাংলা সাহিত্যের মূল ধারার সাথে আমাদের নিয়ে গেল। এখন আমার যেটা বক্তব্য, এই যে নতুন ভূগোল, যে ভূগোল একটা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষায় রূপ দিল, সেই ভূগোলের সাহিত্য কি হবে, তার সাহিত্যের ভাষা কি হবে, তার উপন্যাসের ভাষা কি হবে, বিষয়বস্তু কি হবে, সেগুলো কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ নির্দেশ করে গেছে। তখন আবুল ফজলের মতো চলছে না, আবুল ফজলরা তো আগেই লিখেছেন, হ্যাঁ 30-এর দশকে লিখেছেন, সেখান থেকে বেরিয়ে আসছে। আবুল ফজলদের ভালো মন্দ দুটো দিকে ছিল। রণেশ দাশগুপ্ত বা এই জেনারেশনের তখন যে 40-এর একটু বলেন, মানে এই রণেশ দাশগুপ্ত, হ্যাঁ রণেশ দাশগুপ্ত 40-50-এর 40-50-এর দিকের অসাধারণ দিক নির্দেশক একজন প্রতিভা আমার বিচারে। মনে করে ভালোই করেছেন, ধন্যবাদ। কারণ রণেশ দাশগুপ্ত এবং উপন্যাসে সত্যেন সেনকে কেউ বিচার করে না। আমি মনে করি যে রণেশ দাশগুপ্ত যে দিক নির্দেশনা দান করেছেন, বাংলাদেশের কোনো উপন্যাস বিচারক বা বিবেচক শিল্পরূপের দিকটি কখনো মাথায় আনে না। আমাদের আর্লি তাত্ত্বিক বলা যায় উপন্যাসের শিল্পরূপ, উপন্যাসের শিল্পরূপ, এই কথাটি যে গ্রন্থে ব্যবহৃত হয়, যে বই রচিত হয়, সেটা কিন্তু একটা দিক নির্দেশক। এবং সামাজিক বিবর্তনের সঙ্গে উপন্যাসের যে সম্পর্ক, অর্থাৎ অথবা উপন্যাস যে সামাজিক বিবর্তনকে ধারণ করে, সেই কথাটি প্রথম কিন্তু বাংলা সমালোচনা সাহিত্যে রণেশ দাশগুপ্তই উচ্চারণ করে। এবং রণেশ দাশগুপ্তের উত্তরাধিকার আমাদের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু সেইভাবে পঠিত হয় না। যেমন সত্যেন সেনের উপন্যাসও সেইভাবে পঠিত হয় না, যদিও খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি ওই কালে অভিশপ্ত নগরী কিংবা পাপের সন্তান ভালো ইংরেজিতে অনুবাদ হতো, এটা নোবেল পুরস্কার পাওয়ার কথা। আমার এ যাবৎকালের উপন্যাস পাঠের অভিজ্ঞতা থেকে আমি অন্তত সেইটাই মনে করি যে এত বড় মাপের, এত প্রথা বিরোধী, এত অভিনব, এত বিশ্বজনীন, মানে এতগুলো বিশেষণ ব্যবহার করা যায়, যে এই দুটি উপন্যাসের মধ্যে সত্যেন সেন কিন্তু সেইটা নিয়ে এসছে। যেহেতু রণেশ দাশগুপ্তের কথা আসলো, সেই কারণে আমি কথাটা বললাম, সেই কারণে আমি কথাটি বললাম। তবে আমি মনে করি যে এদের চর্চা ভাবিকালের পাঠকেরা অবশ্যই করবে, কেননা সামাজিক সংঘাত, মানুষের এই যে নম্র সভ্য বিনম্র একটি সাহিত্য ধারা, সেই সাহিত্য ধারা থেকে বাস্তববাদী সাহিত্য ধারায় আসার পটভূমি কিন্তু তৈরি করে দিয়ে গেছেন সৈয়দ ওয়ালি। এবং আমি আরো একটা কথা বলি যে বাংলাদেশের সাহিত্যের উপকরণ কি হবে, তার চেতনা কি হবে, তার বিষয় কি হবে, তার শিল্পরূপ কি হবে, তার নির্দেশনা কিন্তু দিয়ে গেলেন সৈয়দ ওয়ালি। সেখান থেকে এই উপন্যাসের ধারার পরিবর্তন। তারপরে আবু ইসহাক আসে, তারপরে 60-এর দশকে সামাজিক রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের পরম্পরা যদি তৈরির জায়গা ধরি, যে সেটা কি একই সঙ্গে যদি ধরি, সৈয়দ ওয়ালিউল্লাহ একটা স্কুল আলাদা, একই সঙ্গে আপনি স্যার সত্যেন সেনদের বললেন, বা ওই সময় সর্দার জয়নুদ্দিন যারা যারা ছিলেন, তারা একটা স্কুল। তো সেইটা স্যার কোন স্কুলটাই হলো, মানে একটা হচ্ছে বাস্তববাদী, তার ওয়ালিউল্লাহ বাস্তববাদ হলো, আমরা জানি যে তার মধ্যে একটা পরাবাস্তববাদ তার মধ্যে ছিল, কিন্তু একেবারে প্রত্যক্ষ বাস্তববাদ হচ্ছে আমাদের
যদি সত্যেন সেনের কথা বলি বা পরবর্তী যারা আসলেন, শওকত আলী, শওকত ওসমান, যেমন হাসান নাজির হক, আহমদ সভা শুরু করেছিলেন সূর্যদেবী সাথী, একদম জীবনের বাস্তব প্রেক্ষাপটে তার রচনা। তো এর আগে আমরা একটু কবিতার কথা বলি। একই সময় স্যার আমরা একটু কবিতার কথা বলি এই কারণে যে কবিতা হচ্ছে আমাদের সাহিত্যের, বিশেষ করে বাংলাদেশি ঘরানার যে সাহিত্য। আমরা কবিতাকে তো একদম বিশ্বজনীন একটা মানদণ্ড দিই, তারপরেও প্রত্যেকটা ভূগোল একটা নিজস্ব কবিতা তৈরি করে। হুলিয়া এই ভূগোলেই তৈরি হবে, অন্য ভূগোলে তৈরি হবে। এখানে ওই প্রতিদিন ঘরহীন ঘরে এই ভূগোলেই তৈরি হবে, রাত্রি শেষ এই ভূগোলেই তৈরি হবে, ছায়া মানে ছায়া দুপুর না, এই সারা দুপুর এটাও কিন্তু এই ভূগোলেই তৈরি। আমি কোনো আগন্তুক নই, এই সংকট এবং এই কবিতা এখানেই তৈরি। আর শামসুর রহমান রূপালী স্নান থেকে মিছিলের দিকে যাত্রা করবেন, এটাও কিন্তু আমাদের ভূগোল অনিবার্যতা। সুতরাং আমাদের ভূগোল আমাদের রাজনৈতিক নিয়তিকে কেন্দ্র করে বহমান। আমাদের কবিতার মধ্যেও আমি সেই সত্যটাই বিরাজমান। ছোট গল্পের মধ্যে যাব, সবচেয়ে মানে তুফর, আমি সমালোচক হিসেবে বলছি যে বাংলা সাহিত্যের, বাংলাদেশের সাহিত্যের সবচেয়ে সংক্ষিপ্ত এবং বৈচিত্র্যময় শাখা হলো ছোট গল্প। কারণটা হচ্ছে যে আমাদের ভূগোলটা উপন্যাসের উপযোগী নয়, ক্ষুদ্র ভূগোল। অর্থাৎ আমার আত্মখননের জায়গা মানে 80-র দশকে এসে আমাদের শওকত আলী এবং আখতারুজ্জামান ইলিয়াসকে 69-এর গণ অভ্যুত্থানের কালে যেতে পারে। স্যার এটা একটু রিপিট করলাম স্যার, যে উপন্যাসের ভূগোল না, স্বকৃত রমানকে উপন্যাস লেখার চেষ্টা করেন স্যার। হ্যাঁ, চেষ্টা গল্প করে লিখতে হবে, স্যার। না, চেষ্টা করে এবং লেখে দেশের পাঠকেরা জানে। ওই কারণে স্যার আপনি বলেছেন সে সাহস পেয়ে যাবে ছোট ছোট গল্প লিখতে, দেখ পৃষ্ঠা। না না, সেটা তো একটা অন্য প্রসঙ্গ। আমি বলছি এই কারণে যে আখতারুজ্জামান ইলিয়াস তার গল্পে যেরকম, উপন্যাসে কিন্তু সেরকম নয়, আরো অনেকেই নন। এটা হলো আমার একজন পাঠক হিসেবে আমার মানে একটা বিচার। তার অর্থ এই না যে শওকত রহমানকে বলবো যে আর উপন্যাস লিখো, এইটা আমরা বলবো। কিন্তু যারা লেখে তাদেরকে বলবো না যে উপন্যাস লেখা যাবে না, কারণ শওকত আলী তো লিখতে পেরেছেন ট্রিলজি। এই ছোট্ট ভূগোলের মধ্যে অসাধারণ ট্রিলজি লিখেছেন এবং লিখেছেন চিলেকোঠার সেপাই, ওয়াবনামার মতো উপন্যাস। অর্থাৎ যেখানে সর্বশেষ কাঞ্চনগ্রাম উপন্যাসটির কথা বলবো আমি, শামসুদ্দিন আবুল কালামের, কারণ সেখানে বর্তমানের প্রেক্ষাপট থেকে অতীতের দিকে যাওয়া আত্মখননের যে বিশাল জায়গা লিখেছেন শহীদুল জলিল। তার উপন্যাসের অবয়ব ছোট, কিন্তু তার মুখের দিকে দেখা, শুধু মুখ দেখা, অনেক কিছু দেখা। তো আমি এই কথাগুলো বললাম এই কারণে যে আমাদের সমালোচনা সাহিত্যের সমস্যা হলো যে আমরা অনেক কিছু লিখি, বিশ্লেষণ করি, আমরা বর্ণনা করি, সাহিত্যের বর্ণনা। রবীন্দ্রনাথকে নিয়ে কিংবা শরৎচন্দ্রকে নিয়ে আমরা দীর্ঘ আলোচনা পুস্তক লিখি, কিংবা আমাদের উপন্যাস নিয়ে আমরা দীর্ঘ পুস্তক, সেখানে দেখবেন যে বিশ্লেষণটা খুবই কম, কাহিনীর বর্ণনা। কিন্তু তাদের দেখা উচিত বাকিনের প্রবলেমস অফ দস্তয়েভস্কির বইটি। ওই বইটা দেখলেই বোঝা যাবে যে মানে একটা কবিতা পড়ার চেয়েও কঠিন সমালোচনা সাহিত্য। ডায়ালজিক ইমাজিনেশন করেন, এরাই তো পাল্টে দিল জগতে, এরাই তো জগতের সমালোচনা সাহিত্যকে পাল্টে দিল। আমরা সেখানে গিয়েছি অনেক দেরিতে, বিশ্ব সাহিত্যের সঙ্গে আমাদের পরিচয় ছিল না। এখন সুবিধা হলো, এখন বিশ্ব সাহিত্যের সঙ্গে আমাদের বিশাল একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। সবকিছুই পাওয়া যায়, প্রযুক্তির কল্যাণে পাওয়া যায়, কিন্তু প্রযুক্তির সমস্যাও আছে। প্রযুক্তির কালে অ্যারিস্টটল, প্লেটো তৈরি হবে না, সৃষ্টি হবে না, এমনকি বাকতিনও না, দস্তয়েভস্কিও না। প্রযুক্তির কালের অনেক সমস্যা সম্ভবত সৃষ্টি হয়ে গেল। সে যাই হোক, তাও প্রযুক্তির কল্যাণে আমরা মার্কেজকে দ্রুত হাতের কাছে পাই,
আমরা বোরহেসকে পাই, অনেককেই পাই, কার উপন্যাসে, কথা সাহিত্যে, কবিতায় যারা নোবেল পুরস্কার পাচ্ছে, আমরা সাথে সাথে রাতারাতি তাদের সম্পর্কে তথ্য পেয়ে যাচ্ছি। এটা তো একটা বিশাল ব্যাপার। আর সমালোচনা সাহিত্যের এখন বিশ্বব্যাপী যে ধারাটা আমার চোখে পড়ছে, একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখা। যেমন একটা সময় আসলো পোস্ট কলোনিয়াল একটা দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু বিচার, তারও আগে হলো পোস্ট মডার্ন একটা কনসেপ্ট। এগুলো কিন্তু অনেকটা প্রতিক্রিয়াশীলতা আমি বলবো না, আমার কাছে এডওয়ার্ড সাইড পড়ে মনে হয়েছিল একটা প্রতিক্রিয়া। এটা আমি আমার নিজের কথা বলছি, অন্যরা এটাকে আমার সীমাবদ্ধতা বলতে পারে। এই যে প্রতিক্রিয়া কিসে, একটা বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থানকে চিহ্নিত করা, এবং সেই চিহ্নিত করতে গিয়েই আমরা কিন্তু বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমরা প্যালেস্টিনাইন একটা পক্ষে দাঁড়িয়ে, কিন্তু সাহিত্য কিন্তু পক্ষবাদিতার দিকে কোনো কালেই যায় না, বিশেষ করে সমালোচনা সাহিত্য তো যাবেই না। আমি বিশ্বকে ধারণ করব, সেইটি সবচেয়ে বড়। আরেকটা হচ্ছে যে আমাদের সাহিত্যের আরেকটা দুর্বলতার জায়গা হচ্ছে সমালোচনা সাহিত্যে, যে আমরা লোকশিল্প, লোকসাহিত্যকে কখনো গুরুত্বপূর্ণ মনে করি। অর্থাৎ ইতিহাসের যে মানে গভীরতর জায়গা, ইতিহাস অনুসন্ধানের, আত্ম অনুসন্ধানের যে গভীরতম জায়গা, সেটা কিন্তু আমাদের লোক। সেটা স্যার আমাদের পশ্চিমমুখী ওই কথা বলছে যে 30-এর দশক যে আমাদের সাহিত্যের তৈরি করে, মানে আমাদের ওই যে ভিত্তি তৈরি করে দিয়ে গেছে যে আমরা ওইভাবেই দেখবো, বোদলেয়ারকে আমরা ওইভাবেই দেখবো, আমরা হাইনেকে ওইভাবেই দেখবো, রিলকে ওইভাবেই দেখবো। কিন্তু রিলকে কিংবা হাইনে ওই রকম না, আমরা তো এখন সেটা জানি। এবং বোদলেয়ারকে যেভাবে দেখানো হয়েছে সেটাও 100 ভাগ ওই রকম। একটা মানুষকে অসুস্থতা দিয়ে চিহ্নিত করা যায় না। শিল্প সবকালেই শিল্প, এবং সে সুস্থতার দিগদর্শন শিল্প। সুতরাং বোদলেয়ারকে যেভাবে দেখানো হলো, অনেকে তো বলেইছেন পরবর্তীকালে যে বুদ্ধদেব বসু রিলকে কিংবা হাইনে যদি আগে অনুবাদ করতেন, তাহলে 50-60-এর দশকের বাংলা কবিতার চরিত্র অন্যরকম। যে প্রভাবিত হয়ে আমরা তো প্রভাবিত হয়ে আমরা গা ভাসিয়ে নতুন নতুন কথা বলার জন্য এই পঠন পাঠন কথা, সেইটা দীর্ঘকাল আমাদের সমালোচনা। স্যার আমি একটু আপনাকে একটু সরিয়ে আনতে চাই এই আলোচনাতে, আবার আমরা ফিরবো, কারণ আমাদের এই অনুষ্ঠানে স্যার মূল উদ্দেশ্য একটা থাকে যে যিনি আসেন ব্যক্তি জীবনেও তার পঠন পাঠন, তার বেড়ে ওঠাটাও আমরা একটু ধারণ করে রাখি। কারণ ব্যক্তি, আমরা সাবজেক্ট আসলে যিনি আসেন তিনি ব্যক্তি নিজেই। তো আমরা সমালোচনা সাহিত্যেরই কথা বলবো, কিন্তু স্যার আগে স্যার আপনার যদি একটুখানি আমরা শৈশবে যেটা আমরা শুরু করি, আজকে সরাসরি বিষয়ে চলে গেছি, যে স্যার আপনি স্যার একেবারে বলা যায় যে মানিকগঞ্জের, আমরা জানি যে নদী ভাঙন ওই অঞ্চলের ওই সব পরিমণ্ডলে বড় বড়, কিন্তু আপনার ব্যক্তি জীবনে আপনার বাবা শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন, মা লেখক এবং তিনিও শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন, একটা সাংস্কৃতিক পরিমণ্ডল। একই সঙ্গে আমরা জানি যে মানিকগঞ্জ বেশ সমৃদ্ধ আমাদের লোকায়ত সাহিত্যের জায়গা থেকেও। তো এই জায়গা থেকে স্যার একটু আমরা শুরু করতে চাই যে আপনি সমালোচনা সাহিত্যের স্কুলিংটা, মানে আর্লি আপনি কবিতা, গল্প সেটা ধরেছিলেন নাকি স্কুল পর্যন্ত, যদি আমরা একটু বোঝার চেষ্টা করি স্যার, তখন পঠন পাঠন এবং আপনার পছন্দের জায়গা কি ছিল? আপনি যেভাবে প্রশ্নটা করলেন, প্রশ্নটা অনেক চমৎকার এবং এক ধরনের নস্টালজিয়ার মধ্যে ডুবে যাওয়ার ব্যাপার। কিন্তু বাস্তব জীবনটা এরকম ছিল না। আমরা যে পরিবেশে, যে পরিমণ্ডলে বড় হয়েছি, সেটা সংস্কৃতি পারিবারিক জীবনের মধ্যে ছিল। যেহেতু বাবা মা শিক্ষকতা করতেন, যেহেতু লেখাপড়ার একটা চর্চা ছিল, যেহেতু আমরা ওখানে এক অর্থে 2-3 পুরুষ আগে ওখানে আমরা চলে এসেছিলাম, এগুলো হচ্ছে পুরনো কথা। কিন্তু আমরা বেড়ে উঠেছি একদম গ্রামীণ পরিমণ্ডলে। কবিতাটা তো শিল্প হিসেবে সবকালেই ছিল, বাড়িতেও কবিতা চর্চা হতো, যে মানেরই হোক। জীবনানন্দ দাশের বই 60-এর দশকে আমাদের হাতে, এগুলো সবই ছিল। হুলিয়া কবিতা, অমীমাংসিত রমণী, এগুলা তখন মুক্তিযুদ্ধের পরিমণ্ডলে
আমাদের মধ্যে কিন্তু এগুলো এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। যত না আমার পারিবারিক পরিমণ্ডল গুরুত্বপূর্ণ, যে আমার মনে আছে 60-এর দশকে মানে 6 দফা আন্দোলন যখন শুরু হলো, তার আগের গ্রাম জীবন এবং এর পরের গ্রাম জীবন, এ দুইয়ের মধ্যে বিশাল রাতারাতি গ্রামের মানুষ পড়ালেখার প্রতি আগ্রহী, স্বাবলম্বনের প্রতি একটা আগ্রহ, স্বাধীনতার আকাঙ্ক্ষা তাদের মধ্যে, পড়ালেখার বিষয় সবাই যারা মসজিদের দিকে যায় তারা নিজেকে নাস্তিক ঘোষণা শুরু করে। এই যে একটা দ্রোহের মনোভাব, ঠিক কতটা নাস্তিক যায় না, কিন্তু প্রতিবাদ। যে কথাটা আমি বলতে চাই যে সবাই বাবার ইচ্ছার বিরুদ্ধে প্রতিবাদ করে এবং সামাজিক অনুশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে। একটা জাগরণ এই 6 দফা আন্দোলনের পর থেকেই আসলে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে দেখেছি আমরা একটা নয়া ঔপনিবেশিক সমাজ কাঠামোতে বড় হয়েছি। তার প্রভাব আমাদের মধ্যে পড়বেই। আমাদের বাড়ি থেকে স্কুলে যেতে 12-13 মাইল হাঁটতে হতো, কিলোমিটার। 6 মাইল মানে এইরকমই আসা যাওয়া, হ্যাঁ না একবারেই, হ্যাঁ 4-5 ঘন্টা আমাদের রাস্তায় থাকতো। সে খাদ্যদ্রব্যের বর্ণনা আত্মজীবনী লিখলে সেখানে বলা যাবে, সেইটা আপাতত দরকার নাই, কিন্তু এগুলো আমাদের জীবনযাপনের অংশ ছিল, বেড়ে ওঠা। আর সাহিত্য চর্চার ব্যাপারটি ছিল, সেই সময় আপনার ভিতরে কোনো দ্রোহ জেগে উঠছিল সেই সময়, মানে আপনার ব্যক্তিগত একান্ত দ্রোহ ছিল, বাউন্ডলেপনা, যে দ্রোহটা হলো বহির্মুখিতা, প্রচুর বাইরে যাওয়া। আমার নানার বাড়ি ছিল টাঙ্গাইল, সেখানে যেতাম। তারপর মোটামুটি স্বাধীনতার 1-2 বছরের মধ্যেই আমার ভ্রমণের আকাঙ্ক্ষাটা অর্থাৎ অভিজ্ঞতার প্রতি আগ্রহ। ভ্রমণটা তো গুরুত্বপূর্ণ না, অভিজ্ঞতার প্রতি আগ্রহ এটা অনেকের মধ্যেই থাকে, যেটা আমার মধ্যে ছিল। আর সাহিত্য মগ্নতার মান অনুযায়ী বলবো আমি, সেটা যে অভিনব কিছু ছিল সেটা বলা যাবে না, কিন্তু কল্পনাচারিতা, সাহিত্যের প্রতি আগ্রহ, এগুলো আমার। কাদের বই পড়া হতো বাসায়? আমাদের কবিতার বই জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ, আর আমাদের মুসলিম ফ্যামিলিগুলোতে যা থাকে মীর মোশাররফ হোসেন, আনোয়ারা। এবং আমাদের যে স্কুলের যে লাইব্রেরি ছিল ওখানে 2-3টা বই পড়েছিলাম। তখন ফোর্ড ফাউন্ডেশন কিছু বইয়ের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছিল, যেমন সিনক্লিয়ার লুইসের মার্টিন অ্যারো স্মিথ, এই ধরনের বইগুলো, কিংবা ওই যে সিউল, এই বইগুলো কিন্তু আমি এই 6-7-এর পড়ছি। আর পথের পাঁচালী, এগুলো তো ছিলই, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, এগুলো ছিল না, তারাশঙ্করও ছিল। তারাশঙ্করের না, যেগুলো সাধারণত মানে কলকাতা কেন্দ্রিক মধ্যবিত্তের যে পঠন পাঠন, সেটা কিন্তু 50-60-এর দশকে ওই পঠন পাঠনের ধারা বাংলাদেশের মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের জীবনে চলে এসছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। হ্যাঁ, সুকান্ত মুক্তিযুদ্ধের সময় অসাধারণ একটা, আর সেই সঙ্গে আমাদের বাংলাদেশের পাঠক সমাজে নিহার রঞ্জন গুপ্ত থেকে শুরু করে শরৎচন্দ্র তো কান্নার একটা বড়, আমাদের কালের আমাদের ভাই বোনদের সবার কান্নাকাটি করা, বাড়ির ভিজানো, এইসব। না, আমার গড়ে ওঠা তো ওই পর্যায়টা ঠিক মানে এলোমেলো। তারপরে আমার জীবনটা খুব, অনেকের জীবনই যা হয় যে আমি কখনো একটা কথা বলি যে মানুষ স্বপ্ন দেখে, মানে স্বপ্ন বাস্তবায়ন করে, তো আমরা কোনো স্বপ্নের ভূখণ্ডে জন্মগ্রহণ করি। 1971 সালের পর আমাদের স্বপ্ন, 71 আমাদের স্বপ্নকে পরিবর্তিত করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগে স্বপ্ন দেখতাম কি হতাম, প্রাইমারি স্কুলে এর বেশি তো স্বপ্ন দেখার কিছু পরাধীন ভূখণ্ডের মানুষ, না, এখন পরাধীন ভূখণ্ডের মানুষ যে স্বাধীনতা যে আমাদের কি দিয়েছে, আমাদের প্রজন্মের যারা আছেন, এই যে আছেন, এরা জানেন যে আমাদের প্রজন্মকে মুক্তিযুদ্ধ কি দিয়েছে সেটা আমরা জানি। এবং এই যে আমি এখানে বসে আছি, অনেকেই বসে আছে, সেটাও কিন্তু মুক্তিযুদ্ধের। অর্থাৎ রাতারাতি যে কি পরিবর্তন, রাতারাতির পরিবর্তনটা আমরা
মুক্তিযুদ্ধের 9 মাসের মধ্যে দিয়ে শুরু হলো, কিন্তু সেই আগরতলা আরো আগে কিছুটা শুরু হয়েছে। সারা দেশের মানুষ লাঙল বাদ দিয়ে ঘরে বসে আছে, এইসব আমরা দেখেছি। অর্থাৎ এই যে জাগরণ, এটা ছিল একটা বড় মাপের জাগরণ। সেই জাগরণ আমাদেরকে আমাদের পরিবার, বাড়ির কাছে কলেজ আসলো, বাড়ির কাছে হাই স্কুল আসলো, পঠন পাঠন সহজতর হয়ে গেল। বঙ্গবন্ধু সব প্রাথমিক বিদ্যালয়কে তিনি সরকারি করে দিলেন। মানে এত সহজ হয়ে উঠলো যে যার ফলে আমাদের শিক্ষা লাভে আর বই পুস্তক সহজতর হলো। যে বই মানে পশ্চিমবঙ্গের বই আমরা পেতাম, হ্যাঁ, রাসায়ন বই তো ভালো কথা মনে করেছে। প্রগতি প্রকাশনের বই অনেক পড়েছি। ওই আমার ছেলেবেলা, ইস্পাত তো ছিল আমাদের মানে অঙ্গীকারের একটা জায়গা। ইস্পাতের নায়িকার প্রেম করে যেতাম। এগুলো তো অসম্ভব এবং অস্বাভাবিক কিছু ছিল না। তারপরে সবচেয়ে মজার কথা হলো, যে বয়সে পথের পাঁচালী পড়ে, সেই বয়সে আমি পড়েছি আমার ছেলেবেলা। এটা হলো আমার ভিন্নতার একটি জায়গা। প্রথম দৃশ্যপটে এই মৃতদেহের বর্ণনা গোর্কি। আর গোর্কির প্রচুর বই, মানে পৃথিবীর পাঠশালায়, পৃথিবীর মা, এই বইগুলোর একটা অবিশ্বাস্য দুনিয়া কাঁপানো দেওয়ার দিন। এই যে বইগুলো, এই বইগুলো কিন্তু আমাদের ভিত্তি সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আমার পারিবারিকভাবে আমার ভাই অন্যান্যরা ওই ধাঁচের রাজনীতির সাথে যুক্ত ছিল। এটা খুব গুরুত্বপূর্ণ একটি মুক্তিযোদ্ধা, এবং এই ধাঁচের রাজনীতি থাকার ফলে প্রগতি প্রকাশনের বইগুলো এখনো বোধহয় আমার কিছু আছে, এখনো কিছু আছে যেগুলোর বাধাই এবং মানে খুবই দৃষ্টিনন্দন এক একটা বই। না না, ওইগুলো এখনো দুই একটা, না না, এখনো দুই একটা হয়তো খুঁজে পাওয়া যাবে প্রগতি প্রকাশনে। বলছে ওই কোয়ালিটি, ওই মুদ্রণ বা ওই বোর্ড যেটা, ওইটা আমরা পাই প্রকাশন। এটা হলো একদম বিনা পয়সায় এত ভালো মানের বই, তাই না? আর এর ফলে হয়েছে কি, একটা স্বাধীনতার পর একটা নতুন ট্রেন্ড তৈরি হয়ে গেল। আমি একটা দৃষ্টান্ত দিই। একটা পত্রিকা বেরিয়েছিল স্বাধীনতার পর, গণসাহিত্য। আবুল হাসনাত ছিলেন সম্পাদক। অর্থাৎ একদম বাংলা দেশের যে মানে লিটল ম্যাপ যেগুলো, যাকে আমরা বলি মাসিক বা ত্রিমাসিক যে সাহিত্য, ওইটা নিয়ে কেউ যদি অনুসন্ধান করে দেখবে যে কিভাবে লেখার মানটা, বিষয়বস্তুটা, দৃষ্টিভঙ্গিটা পাবে। বিষ্ণুদের কবিতা দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশে। এই যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের পরিবর্তনের, আমাদের ভিত্তি তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি স্যার ওই বিশ্ববিদ্যালয়ে আসার আগ পর্যন্ত যদি বলি, এই সময় আপনি কি স্যার কবিতা লিখতেন বা গল্প? কবিতাই বেশি লিখতাম, কবিতাই বেশি লিখতাম। আর কবিতা মানে জীবনানন্দীয় কবিতা বা এই ধরনের ব্যাপারগুলো। আর যেহেতু সমালোচনা সাহিত্য পড়তাম, নিজের সীমাবদ্ধতাটা নিজেই বুঝে নিতাম। তখনই স্যার সমালোচনা সাহিত্যে আকৃষ্ট হলেন কি? সমালোচনা, আমি সমালোচনাও লিখেছি ওই বয়সে, ওই বয়সেই। তবে কবিতাটা বেশি লিখতাম, কারণ এটা একটা অসুস্থতা। কবিতা লেখার মধ্যে যে অসুস্থতা আছে, একটা ভালো ধরনের অসুস্থতা, সেটা আমার অন্তত অনেকগুলো পাণ্ডুলিপিও আমি তৈরি করে ফেলেছিলাম। সেগুলো থাকলে আজকাল আর মুখ দেখানো যেত না। সেটাই হোক, সমালোচনার প্রতি ঢাকায় এসে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমি কিন্তু কবিতাই লিখতাম, এবং কিছু কিছু কবিতা ছাপাও আছে। দৃষ্টান্ত হিসেবে 2-3টে রেখে দিয়েছি। যদি বলে আপনি লেখেন না, এটা এই জন্য প্রমাণ হিসেবে আমি রেখে দিয়েছি। তো এই দৈনিক বাংলা, ইত্তেফাক, এইসব লিটল ম্যাপ, এগুলোতে আমি লেখা ছাপা হয়েছে। হাবিব ভাই একদিন আমাকে বললেন যে দেখো, তোমাকে টি.এস. এলিয়টের কাব্য দর্শনের উপর একটা আর্টিকেল লিখতে হবে, পারবে? বড় বড় কথা বলো। তা আমি বললাম যে দেখতে পারি হাবিব ভাই। তারপরে লিখে নিয়ে গেলাম, আছে ওই লেখাটা আমার কাছে, একদম প্রথম ওই জাতীয় লেখা। তার আগেও কিছু লেখা ছাপা হয়েছে, কবিতা ও সমাজ বইতে তো না 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 না, এটা হলো আমার একদম বিশ্বযোগের প্রথম ধাপ। আর এগুলো আছে 10-12টা লেখা, এগুলো আছে, হয়তো মরার আগে এগুলা ছেপে দিতে পারি মানুষদের। খুব এগুলো লিখতাম এক সময়, যখন আর লেখার ক্ষমতা থাকে না মানুষের, তখনই মানুষ এগুলো ছেপে পারে। আমি দেখি অনেকেই বুক রিভিউ ছাপাচ্ছে শেষ বয়সে, লেখার ক্ষমতা নাই,
সে যাই হোক, ওই সময় আমি অনেক ওয়াল্ট হুইটম্যান, টি.এস. এলিয়ট, মানে তারপরে রিলান টমাস, যা হয় আর কি তরুণদের মধ্যে, যে এই ধরনের এদের নিয়ে আমি প্রচুর লিখি। এবং আমার মনে আছে হাবিব ভাই বলল, ডিলান টমাসের উপর তুমি কি ভাবো? আমি বললাম যে আমি একটা লেখা দিই হাবিব ভাই। তো তখন লেখা দিলাম, জীবন ও মৃত্যুর এই জীবন ও মৃত্যু, মৃত্যুর শোক কথা হয়, জীবনের হয়। আচ্ছা, শুরুটাই তো তাই, টমাসের জীবনটাই কিন্তু এরকম। কিন্তু ওই বোধগুলো অনেক মানে মৌলিক ছিল, অনেক বেশি সাধারণ ছিল। কিন্তু এখন আমাদের চারপাশে জ্ঞানের যে বিশাল ভান্ডার, অভিজ্ঞতার যে বিচিত্র আয়োজন, আমরা মৌলিক কথা বেশি বলতে পারি, আমাদের মৌলিক কথা বলার সুযোগ নেই। সমালোচনা সাহিত্যে স্যার মৌলিক কথা বলাটা কতটা গুরুত্বপূর্ণ? বা সমালোচনা সাহিত্যে আপনাকে মৌলিকই বলতে হবে। তাহলে স্যার এই পঠন পাঠন কি আমাদের সমালোচনা সাহিত্যে মানে অনেকেই অনেককে বলে যে বেশি লেখেন না কেন, অর্থাৎ বেশি লিখতে পারে না, মৌলিক তো লিখতে পারে না, নিজেকেই নিজের পুনরাবৃত্তির তো প্রয়োজন নেই। পৃথিবীতে কয়েক হাজার ওয়ার্ডের একটা পোয়েটিক্স অনন্তকাল ধরে টিকে আছে। এত সায়েন্টিফিক বিশ্লেষণ তো বিশ্বজগতে খুব কমই হয়েছে। সুতরাং আমি মনে করি না খুব বেশি লেখার দরকার আছে, কিন্তু যেগুলো লেখা সেগুলো গুরুত্ব দিয়েই লেখা উচিত। এই কয়টা বই লিখেছেন বাপ্পি? আমি তো 2টা বই লিখেছি, 2টা মাত্র বই। স্যার রবীন্দ্রনাথ তো অনেক বেশি লিখছেন, মানিকও তার অনেক বেশি উপন্যাস। দেবেশ সাহেব আমার সমগ্র তার করলে আমার উঁচু হবে স্যার। আমরা কি এগুলোকে স্যার বেশি লেখাটাকে খারাপ করছি? মানিকের সংখ্যা তো কম না, রবীন্দ্রনাথ তো কম না না, আমি তো উপন্যাসের কথা বলছি। সমগ্র সাহিত্য করলে বিশ্বের যত কিছু উপন্যাস লেখক, আমাদের তো কোনো আপত্তি নাই, প্রকাশক পাওয়া গেলে তারা লিখবে। এবং মানিকের সবগুলো উপন্যাসই কোনো না কোনো ভাবে গুরুত্বপূর্ণ। এবং একজন লেখক তো খুব দ্রুত বিখ্যাত হয় না, সময় লেখককে বের করে নিয়ে আসে। কাজানজাকিস আমরা আজকে পড়ি মনোযোগ দিয়ে, তাই না? গ্রিক লেখক কাজানজাকিসের বই আমাকে উপহার দিয়েছে কতকাল আগে আমার বন্ধু মঈনুদ্দিন খালেদ। আরো কিছু যদি কারো ভেতর থেকে পরিমাণে বেশি বেরিয়ে আসে, এটা কি খুব বেশি দোষের ধরা যায়? না না, লেখালেখি আপনার দোষের হবে কেন? আত্মপ্রকাশ অবশ্যই করবেন আপনি, কিন্তু আপনি হতাশ হবেন না আপনার বই কেউ পড়লো কি পড়লো না। এটা তো সিরাজুল ইসলাম স্যারও মনে করেন। স্যার আবার আরেকটা জায়গায় একটু স্যার স্মৃতি কথাগুলো একটু আরেকটু শোনার খুব আগ্রহ আমাদের, যে আপনি যখন বিশ্ববিদ্যালয়ে স্যার ভর্তি হলেন, আপনার স্যার শিক্ষকদের সম্পর্কে তখন যারা বাংলায় ছিলেন, এবং আপনি তো নিশ্চয়ই তাদেরকে আগে থেকেই পড়তেন, জানতেন, চিনতেন ওইভাবেই, কিন্তু শিক্ষক হিসেবে পেলেন যাদেরকে, এবং সেই আমরা জানি ওই সময় খুব বিখ্যাত অনেকেই ছিলেন, যেমন সৈয়দ আকরাম হোসেন স্যারকে আমরা যদি এখনো করি, মনিরুজ্জামান স্যার, আনিসুজ্জামান স্যার, তারপরে যদি হুমায়ুন আজাদকে আমার তো নতুন শিক্ষক, তখন তরুণ শিক্ষক আহমদ শরীফ স্যার, আপনার স্যার শিক্ষক হিসেবে যাদের পেলেন তাদেরকে কেমন ভাবে দেখলেন ব্যক্তিগত দেখার জায়গা? আমাদের শিক্ষকরা ছিলেন আমাদের কাছে এক একটা বিষয়। এক কথায় আমি সেইটাই বলবো, যেমন আহমদ শরীফ করিডোর দিয়ে হাঁটছেন, আমরা আনন্দে আপ্লুত হচ্ছি। নীলিমা ইব্রাহিম অসম্ভব ব্যক্তিত্বময়ী এক নারী, একজন শিক্ষক, অধ্যাপিকা, তাকে তার কণ্ঠস্বরটাই অনেক গুরুগম্ভীর ছিল। তারপর মোহাম্মদ মনিরুজ্জামান, অসাধারণ ভদ্রলোক, সঞ্জিদা খাতুন, এরা সব কিন্তু সমকালে। এবং আরেকজন আসলেন, তিনি হলেন আবু হেনা মুস্তফা। অর্থাৎ তারার মেলা বলতে যা বোঝায়, আমরা এখন চিন্তাই করতে পারি না আমাদের প্রজন্ম। না না, আমরা জীবন শিক্ষক হিসেবে জীবন শেষ করলাম, পেয়েছিলাম একটা বিশাল কি বলা যায় পাণ্ডিত্যের খনি, আর এখন সব অন্যরা বিশ্বব্যাপী, দেশব্যাপী তো এই ধরনের ওই মানের পঠন পাঠন, ওই ধরনের সাধনার জায়গা। এরা কি ভাষা আন্দোলন করানো, এরা মানে ৬২-র ছাত্র আন্দোলন করেছে, এরা ৬৬-র মানে ৬ দফা করেছে, এই সব মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধে বন্ধুদের হারিয়েছে, ছেলে মেয়েদের হারিয়েছে, ভাইদের হারিয়েছে। সুতরাং এদের অভিজ্ঞতায় যে রক্তের ছাপ, আমাদের কিন্তু ততটা নেই। সুতরাং এই যে তারপরে আসলেন আমাদের হুমায়ুন আজাদ আসলেন,
আরো আমাদের এই যে যে নামগুলো বললাম বিশ্বতে আমার মনে হয় ঠিকই আছে। হ্যাঁ, নরেন বিশ্বাস ছিলেন, ওনাকে আমরা পেয়েছি, এদেরও একটা মান ছিল। কিন্তু আমি আহমদ শরীফ, নীলিমা ইব্রাহিম, মোহাম্মদ মনিরুজ্জামান, আবু হেনা মুস্তফা কামাল, সৈয়দ আকরম হোসেন, এদের যে উচ্চতা, হুমায়ুন আজাদ, এদের যে উচ্চতা, এখন তো সময় সেগুলো অনুধাবন করতে পারছে যে এরা কত বড় মাপের ছিল। তো এদের সান্নিধ্য, সাহচর্য, বকাবকি, আদর আপনার সঙ্গে স্যার সম্পর্ক শিক্ষকদের মধ্যে কারো ছিল? আমার সাথে সবারই অম্লমধুর বা- অম্লমধুর একটু ছিল হেনা স্যারের সাথে, তাছাড়া আমার মনে হয় আর কারোর সাথে অম্লমধুর ছিল না। হেনা স্যার আমাকে ভালোবাসতেন, অন্য মানে তারপরে আবার মানে মাঝে মাঝে ক্ষুব্ধ হতেন। তাছাড়া আমার অন্য কোনো শিক্ষকের সাথে ওইরূপ বিরূপ মনোভাব বা বিরূপ সম্পর্ক ছিল না। আমরা তো নীলিমা আপার সাথে ঘটনাচক্রে অনেকবার দেখা হয়েছে, শরীফ স্যারের সাথেও কয়েকবার দেখা হয়েছে। শরীফ স্যার একটু গম্ভীর বেশি ছিলেন, তবে মনিরুজ্জামান স্যার, সৈয়দ আকরম হোসেন এবং শেষ বয়সের মৃত্যু পূর্ববর্তীকালীন হুমায়ুন আজাদ একদম বন্ধুর সম্পর্ক ছিল। স্যার আজাদের অনেক খ্যাপাটি আমরা অনেক গল্প শুনি আমাদের জেনারেশন। আপনার সঙ্গে ওরকম কোনো স্মৃতি? আমার সাথে আছে, এটা প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ে যখন এসছেন আমরা 2-3 বন্ধু মিলে একটু মোটামুটি তাকে অসম্মান করার একটা উদ্যোগ নিয়েছিলাম, সেটা ব্যর্থ হয়। কিন্তু তাতে উনি আমাদের প্রতি কোনো আমাদের ফলাফলে সেটার কোনো প্রভাব পড়ে না। সেটাই হোক, কিন্তু তারপরে যেটা হলো, উনি আবার নিজের বাইরে যতই বিপ্লবাত্মক হোক, ভেতরে ভেতরে কিন্তু একটু দুর্বল মনে ছিলেন। মানুষের যুদ্ধ করার ক্ষমতা ছিল, থাকে না অনেকে, কিন্তু অসম্ভব সাহসী এবং মেধাবী। আমার মনে হয় আমার প্রজন্মের সেরা, আমি মনে করি এখনো, যে এত বহুমাত্রিক মেধা, তার রচনাগুলি, ভাষা এবং কাজের সাহসিকতা, এগুলোতে আমার মনে হয়। কিন্তু শেষ বয়সে এসে উনি আমাকে লেফটেন্যান্ট মনে করা শুরু করলেন। যেখানেই যান আমাকে সাথে করে নিয়ে যান, কোন অনুষ্ঠানে যাবেন বলছে রফিকুল্লাহকে বিশেষ অতিথি করে নিয়ে যান। এইরকমও অনেকবার ঘটে। তারপরে আর খুব বেশি দিন বাঁচেননি। এবং ওনার চলে যাওয়াটা আমি আজকে বলবো, যেহেতু এখানে অনেকেই আছে, যে উনি যেদিন যাবেন তার 2 দিন আগে একই পাড়ায় থাকি আমরা, ফুলার রোডে। স্যার আমাকে বললো যে শোনো রফিকুল্লাহ, আমাকে রফিক বলতেন না, রফিকুল্লাহ, তো রফিকুল্লাহ আমি তো মিউনিক চলে যাচ্ছি। কেন স্যার মিউনিক যাবেন কেন? সাথে কে যাচ্ছেন? ভাবি যাচ্ছেন, কেউ যাবেন? বললো না, সাথে কেউ যাবে না, আমি একাই। কিভাবে যাবেন? আপনার ওষুধ দেবে কে, আপনার এটা করবে কে, ওটা করবে কে, আপনাকে একা যাওয়াই তো, আপনার লাগেজটা নিয়ে যাওয়াই তো আপনার জন্য কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। না, আমি ঠিকই চলে যেতে পারবো। আমি বললাম যে স্যার এটা মেনে নিতে পারবো। আর ওই দেশে কিন্তু 71-এর রাজাকারদের রাখলাম, এটা আমি স্যারকে বলছিলাম। ওয়েস্ট জার্মানিতে এখনো আছে তাদের এই মহিউদ্দিন মার্কা, অনেকেই আছে। ওই কথাটা স্যারকে বলি নাই, কিন্তু স্যারকে আমি সতর্কতার সাথে বললাম যে স্যার এইটা আমার মেনে নিতে পারলাম না। তারপর 2-3 দিন পরেই উনি গেলেন বোধ হয় 9 তারিখে, আমরা 12 তারিখেই খবর পেলাম। আমার সাথে আলাপ হলো 6 তারিখে, আগস্টের 6 তারিখে। সুতরাং এই স্মৃতিটা আমাকে খুব আলোড়িত করে। আমাকে ভাবি, কোহিনুর ভাবি আমাকে মাঝে মাঝে বলতেন, কিছু তো করার নাই, মানুষের মৃত্যু, কিছুই করার নেই। আর উনি ভেবেছিলেন যে নিরাপদ দেশে। আমি বলছি যে স্যার, দেশে থাকলে আপনাকে এই গভর্নমেন্ট নিরাপদে রাখবে, আপনার নিরাপত্তা এরাই দেবে। এই প্রসঙ্গটা একটু বেশি হয়ে গেল, যেহেতু তিনি আমাদের মধ্যে নাই। এবং আমার তো মনে হয় এই কালের সবচেয়ে চর্চিত একজন লেখক, তাকে প্রচুর, কিন্তু তার প্রজন্ম কি তৈরি হচ্ছে তার সেইভাবে তাকে ধারণ করে? এই নেতিবাচক কথায় আমি যাওয়ার কোনো ইচ্ছা পোষণ করছি না, কারণ এখান থেকেই নেতিবাচক প্রসঙ্গের অবতারণা হবে। হুমায়ুন আজাদ কেউ ব্যক্তিগতভাবে পাঠ করবে, মুক্ত হবে, ব্যক্তিগতভাবে তৈরি হবে, কিন্তু একটা প্রজন্ম যে তৈরি হবে, সেই পরিস্থিতি
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নাই। আমাদের সংস্কৃতি সেখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। 71 পর্যন্ত তো ছিল স্যার, বা 80 দশকে তো ছিল স্যার। আমরা 80 দশকেও ছিল, পতন ঘটাইছি স্যার, সাম্প্রতিক কালেও ছিল। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে আপনার কোনো একটা তত্ত্ব বা জ্ঞান বা দর্শন যদি একইভাবে একটা জায়গায় চলতে থাকে ক্রমাগত, এটা আমার কথা না, এটা ধার করে নিয়ে বলছি কার্ল মার্কস থেকে, এটা হলো সেটা প্রতিক্রিয়াশীল হয়ে যাবে, রক্ষণশীল হয়ে যাবে, পরিবর্তন নেই। গণতন্ত্রের চরিত্র একই রকম, সমাজের চরিত্র একই রকম, আমলাতন্ত্রের চরিত্র একই রকম। এর তো রূপান্তর দরকার, সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন দরকার। স্যার এই দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেশি করে নিতে হয়, কারণ আমরা তো যে শিক্ষকদের না, কথা বললাম স্যার, সেটা তো বিশ্ববিদ্যালয়ে আপনাদের না। প্রজন্ম স্যার, স্টুডেন্ট এখন যারা স্যার, আমরা সব তো আপনাদেরই ছাত্র স্যার। এটা একটা ভালো কথা বলেছেন আপনি। আমি একটা কথা বলি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে আমরা অনেক কিছু চাই, কিন্তু তাদেরকে কি করতে দেয়া হয় সেটি হলো আমার কাছে গুরুত্বপূর্ণ। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমালোচনা করি, দেশে দুর্নীতি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বড়জোর 55 জন শিক্ষক উপাচার্য, তারা 5-10 লাখ, বড়জোর 1 লাখ টাকার দুর্নীতি করে, আর হাজার হাজার কোটি টাকার দুর্নীতির কি হচ্ছে? হ্যাঁ, ড্রাইভাররা হাজার কোটি টাকার মালিক হচ্ছে। এটা আমি বললাম এই কারণে, শিক্ষকদের আপনি কতটা সুযোগ দিচ্ছেন? আর একটা শিক্ষক তো একটা সংগঠন, সেই সংগঠনটাও তো এগুলা একটু স্যার একটু আমরা যদি কথা বলি স্যার, আমরা শুনতে চাই যে শিক্ষকরা কি রাজনৈতিক কর্মী হবেন, নাকি শিক্ষকরা হুমায়ুন আজাদের মতো হবেন, যারা একটা আলাদা রেজিস্ট্যান্ট তৈরি করবেন, নাকি শিক্ষকরা শিক্ষকরা দলীয় কর্মী হবেন স্যার? শিক্ষকরা কোনোদিন রাজনীতির কর্মী হবে না। কিন্তু আমাদের দেশে রাজনীতিটা হচ্ছে নিয়তি। এই কথাটা আমি আবার বলি যে রাজনীতি হচ্ছে ভারতবর্ষের যে কোনো মানুষের নিয়তি। একজন শিক্ষক এটা থেকে আমরা বেরোতে পারবো না, সেই সংস্কৃতি আমাদের জীবন থেকে চলে গেছে। রাজনীতিহীন শুদ্ধ নন্দন তত্ত্বের সংস্কৃতি আমাদের জীবন থেকে বহু আগেই চলে গেছে, নাই, ওটা এখানেও নাই, ভারতেও নাই, এই সাবকন্টিনেন্টে নাই এটা। এমনকি ওই যে যাদের আমরা দেখতে পাই না পাকিস্তান, ওদেরও নাই, ওদের নিয়তিও কিন্তু রাজনীতি। সুতরাং একজন শিক্ষক যদি রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাতে কিচ্ছু এসে যায়। আমি রাজনীতি করি না, আমি নিরপেক্ষ মানুষ, কিন্তু রাজনীতি তাকে প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে আমার জীবনের পাঠ থেকে আমি বলছি। বিশ্বদা কি মনে করেন আমি জানি না, রাজ্জাক ভাই কি মনে করেন জানি না, কিন্তু আমি মনে করি যে রাজনীতি থেকে বিচ্যুত হওয়া হবে। আমি একা বাঁচতে পারি, পালিয়ে বেড়াতে হবে, পালিয়ে গ্রামে জীবনযাপন করতে হবে। আর শিক্ষকদের কাছ থেকে এখন বড় কিছু আশা করার আছে বলে আমি মনে হয়, এবং তাদেরকে বেশি বেতন টেতন দিয়ে শুধু পড়াতে বলা যায়। আপনাদের অনেক বেশি টাকা দিচ্ছে, আপনারা পড়ান। দেশ চালনার ক্ষেত্রে শিক্ষকদেরকে ওইভাবে কি করা উচিত না, সম্মান। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে সবকিছুর মধ্যে যে দেশে সমন্বয় নাই, যে সমাজে সমন্বয় নাই, সেই সমাজের অগ্রগতি বাধাগ্রস্ত, রক্তাক্ত হতে পারে। প্রতিদিন রক্তাক্ত হচ্ছে, রাজপথে রক্তাক্ত হচ্ছে, সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত হচ্ছে, ট্রেন দুর্ঘটনায় রক্তাক্ত হচ্ছে। কারণ পুরো সিস্টেমটাই যেখানে, হ্যাঁ, এগুলো সমাজ রাজনীতি, এগুলা থেকে তো আপনার আমার মনকে দেয় না। আচ্ছা, আমরা আপনাদের একটু যেতে চাই, হয়তো আমাদের কোনো জায়গায় একটু মনে হবে আমরা একটু সরতেও চাই কোনো জায়গা থেকে আলোচনায়, যদি কখনো আপনাদেরও প্রশ্ন থাকে। আমরা আবার একটু একাডেমিক বিষয়ে স্যার যেতে চাই আপনার চর্চার মধ্যে। তো আমরা আপনাদের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো প্রশ্ন আমরা গ্রহণ করতে পারি। স্যার আপনার কি জরুরি বিষয়, তাদের জরুরিটা প্রশ্ন করতে চাই বলে আমি পাস করে দিচ্ছি। রবীন্দ্রনাথকে দিয়ে যে আমাদের সমালোচনা যেটা চলছে, বিদ্বেষপূর্ণ সমালোচনা নয়, এটা বিদ্বেষ ছড়ানো যেটা চলছে, স্যার ওটা তিনি চর্চা করেছেন, তার পিছনে কি কোনো ধরনের মৌলবাদী ব্যাপার আছে, নাকি ব্যাপারটা বিদেশে কারণটা ছাড়েন রবীন্দ্র বিদ্বেষ, এটা যদি আমরা একটা শব্দই আমাদের জন্য ব্যাখ্যা প্রয়োজন হয় না। হ্যাঁ, রবীন্দ্র বিদ্বেষ যেটা নতুন ভাবে তৈরি হচ্ছে। আবার দুলা জিজ্ঞাসা করছেন কারণ
হচ্ছে ঠিক করা- আপনার অবজারভেশন স্যার ধন্যবাদ সাইফুল্লাহ মাহমুদ দুলালকে, বন্ধু। তা আমি যেটা বলবো, রবীন্দ্র বিদ্বেষ সব কালেই ছিল, রবীন্দ্রনাথের কালেও ছিল, এবং এটা আরো খুব মানে জোরালো ভাবে শুরু করেছিল আমাদের মার্কসিস্ট সমালোচকরা। তারপরে 50-এর দশকে শুরু করেছিলেন সৈয়দ আলী হাসানরা, স্বাধীনতার পরে আহমদ শরীফ, এগুলো সব কালেই রবীন্দ্রনাথকে নিয়ে। তাতে আমার মনে হয় না সাইফুল্লাহ মাহমুদ দুলাল যদি শুনে থাকেন, আমি বলছি যে এতে রবীন্দ্রনাথেরও কিছু এসে যায় না, এবং রবীন্দ্রনাথের পাঠক হিসেবে আমাদেরও কিছু এসে যায় না। কারণ রবীন্দ্রনাথ সম্পর্কে আমি একটা কথা বলেছিলাম, একটা পত্রিকা ছিল দীপঙ্কর পত্রিকা, জিল্লুর রহমান সিদ্দিকী স্যার সম্পাদনা করতেন। আমি রবীন্দ্রনাথ তৃতীয় প্রজন্মের চোখে রবীন্দ্রনাথ ওখানে লিখেছিলাম যে হিমালয়কে ধাক্কা দিলে হিমালয়ের কিছু হয় না। সুতরাং রবীন্দ্রনাথকে আক্রমণ করলে রবীন্দ্রনাথের কিছু হয় না। রবীন্দ্রনাথ এত বিশাল এবং বিচিত্র যে এগুলো হচ্ছে হীনমন্যতার বহিঃপ্রকাশ। একদম একটা জনগোষ্ঠীর মানে চর্চার জায়গাগুলো যখন নষ্ট হয়ে যায়, ভালো চর্চা, তারাই রবীন্দ্রনাথ নজরুল এগুলো নিয়ে নেতিবাচক। এখনকার সমালোচনার জায়গাটা তো সাম্প্রদায়িক স্যার। তখন মার্কসিস্ট যারা বলতে তাদের একটা আলাদা থিওরির জায়গা থেকে, তাত্ত্বিক জায়গা থেকে দ্বিমত, বা রবীন্দ্র সমকালে যারা, তাদেরও একটা শিল্প হয়তো চেতনার বিরোধ করছে, এক একজন এক একভাবে শিল্প সাহিত্যকে দেখছেন। কিন্তু এখনকার নির্দিষ্ট করে বললে এখন যে বিরোধ, তারা তো রবীন্দ্রনাথের পাঠকও না, তারা রবীন্দ্রনাথকে সমালোচনা করছেন সাম্প্রদায়িক জায়গা থেকে। এই সাম্প্রদায়িকতাকে আমরা অ্যাড্রেস করতে হবে তো আমাদেরকে। না, এইটা এখন যে সমালোচনাগুলো হচ্ছে, এগুলো চিরস্থায়ী কোনো সমালোচনা নয়, এটা ফেসবুকের সমালোচনা। আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি যে এই ফেসবুকের সমালোচনা দীর্ঘ এক সময় দেখবেন ফেসবুক পৃথিবী থেকে শেষ হয়ে গেছে, আর রবীন্দ্রনাথের নিয়ে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে, এই ইত্যাদি ইত্যাদি। রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন, এই কথাগুলো এত বারবার এত ব্যাপকভাবে বলার কোনো তাৎপর্য আছে বলে আমি মনে করি না। তবে আমি এগুলো গুরুত্বহীন মনে করি, আমি ব্যক্তিগতভাবে। রবীন্দ্রনাথের সমালোচনা, রবীন্দ্রনাথ এবং নজরুলকে দাঁড় করিয়ে দেওয়া, একটা প্রতিদ্বন্দ্বিতা, এগুলোর মধ্যে সাম্প্রদায়িকতা আছে। আর এই সাম্প্রদায়িকতা তো আমাদের ওই যে নিয়তির অংশ, সাম্প্রদায়িক রাজনীতিও তো আমাদের নিয়তি, এখান থেকেও তো আমাদের মুক্তি নাই। সেখানকার জন্য দায়ী আমাদের পূর্বপুরুষেরা, এর জন্য দায়ী আমাদের মানে রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং স্বাধীনতার আগে পরে পরবর্তীকালে অনেকেই ক্ষমতায় থেকেছেন, আমি কারো নাম বলবো না। রাজনৈতিক সংস্কৃতিটাকে এরা শুদ্ধ করতে পারলো না। ক্ষমতার পরিবর্তনের জন্য বৃহৎ শক্তির সাথে দ্বন্দ্বে এরা এক টেবিলে এক মঞ্চে দাঁড়াতে পারে, আর এই সাম্প্রদায়িক সংঘাতের জায়গাগুলোকে মীমাংসা করতে গিয়ে এরা এক মঞ্চে দাঁড়াতে পারে না। এইটাই হলো আমার বক্তব্য। স্যার, একটু আমি আপনার সাথে একটা শেয়ার করি। সেটা হলো যে আজ থেকে 100 বছর তো হবেই, হ্যাঁ 100 বছর আগে আফগানিস্তানে এই যে দস্যু বাচ্চা সাকা যখন আমানুল্লাহর বিরুদ্ধে আগ্রাসন চালানো, এবং আমানুল্লাহর যে সংস্কারগুলি সেগুলিকে কাফির আখ্যা দিল, তাকে দিয়ে তার বিরুদ্ধে 18 দফা একটা দাবি তুলছিল মোল্লারা। এই 18 দফার সাথে খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাই এই হেফাজত আলারা যে দাবিগুলা তুলতেছে, একটা বড় ধরনের এটার মধ্যে একটা সামঞ্জস্য আছে। হ্যাঁ, তুলেছিল আর কি, বা এখনো তারা তো এটা নিয়ে আছে। আমার যেটা মনে হয় সেটা হলো যে আপনি একটু আগেই যে কথাটা বললেন যে সাম্প্রদায়িকতার বীজ উৎপাদনের জন্য যে যে করণীয়গুলি করার ছিল আমাদের, ওগুলি উপমহাদেশের আমাদের কোনো শাসকই করি নাই, বরঞ্চ এটাকে জিয়ে রেখেছি আমরা। এখন প্রগতির সাথে যেটা কন্ট্রাডিক্ট করতেছে সেটাকেই তারা অবলুপ্ত করার জন্য একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে একটা জনগোষ্ঠী। সেই গোষ্ঠীরই একটা সাব শাখা, একটা সেকশনের বিরোধিতা হলো এই রবীন্দ্র বিরোধিতা। আমার বিবেচনায় এতটুকুই মনে হয়। তবে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব ভালো একটা মত প্রকাশ করেছেন। এটা বলা যেতে পারে যে একটা খুব সম্পূরক একটা ভালো বক্তব্য, যেটা হচ্ছে যে আমার এর সাথে সংযোজন হলো যে ধর্ম
আজকের যুগে ধর্মের প্রসঙ্গটা তো সবকালেই ছিল। ধর্মচর্চা মানুষ করেছে, তার মানসিক শান্তির জন্য করেছে, তার একান্ত নিজস্ব জীবনযাপনের দর্শন হিসেবে গ্রহণ করেছে, নৈতিকতার মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু ধর্ম যেদিন রাজনীতির হাতিয়ার হল, দ্বিজাতি তত্ত্ব থেকে যার সেই ভয়ঙ্কর সিং গজালো ধর্মের, সেই হিংস্র রূপ থেকে কিন্তু আর বঙ্গবন্ধু তার সেই দ্বিজাতি তত্ত্বের কবর কিন্তু দিয়েছিলেন, কিন্তু সব অংশে বঙ্গবন্ধুকেই চলে যেতে হয়েছে। এটা কি যে ভয়ঙ্কর, এর ব্যাখ্যা দেয় আমাদের মানে শিহরিত হওয়া ছাড়া এর কোনো বিকল্প নেই। সুতরাং আমি যেটা বলি যে এর জন্য দায় আমাদের সবার আছে। যে অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলে তারও আছে, যে সাম্প্রদায়িক রাজনীতির চর্চা করে তারও আছে। এইটা হলো যে আমার আপনার এই টকশোতে বসে বা এই ধরনের মানে মধ্যমণি হয়ে বসে কথা বলে কোনো লাভ নেই। এটা চর্চা যারা করলে দেশের কল্যাণ হবে তারা এগুলোর চর্চা করবে। ক্ষমতায় থাকতে গেলেও অনেক কিছু বুঝে শুনে চলতে হয়। প্রতিপক্ষকে কখনো কখনো সাথে নিয়ে মঞ্চে বসাতে হয়, ভালোবাসতে হয়। ভালো না বাসলে একটা ধর্মান্ধকে আমরা ভালোবেসেই কিন্তু মানে অসাম্প্রদায়িক বানাতে পারি। তাকে যদি আমরা ক্রমাগত ফেলতে থাকি, আঘাত করতে থাকি, তাহলে সে কিভাবে আমার কাছে আসবে? আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এইটাই আমি মনে করছি সবচেয়ে বড় সম্পদ। এটা উল্টো হচ্ছে দেখছি, ওদেরকে এতই ভালোবাসা দেওয়া হচ্ছে, না না প্রগতিশীল তারাই ভয় না, ভালোবাসা ভুল, ভালোবাসা তো অন্য জিনিস। সাপকে বলবেন আয় বাবা, সে তো সবল দেবেই। আমার খুব ছোট্ট করে একটু বলতে চাচ্ছিলাম এই প্রসঙ্গে। সেটা হলো যে এই যে সাম্প্রদায়িক বা অসাম্প্রদায়িক বা আমাদের বুদ্ধিজীবীদের যে তাদের যে ভূমিকা বা আমাদের সচেতন মানুষদের যে ভূমিকা বা নাগরিকদের যে ভূমিকা, শিক্ষিত জনগণের যে ভূমিকা, সেখানে মানে আমার প্রশ্ন জাগে মনে, বা আমি নিজেও এই প্রশ্নের মধ্যে পড়ি মাঝে মাঝে, যে সাম্প্রদায়িক অবস্থাটা চলছে এখন, বা কুকুবন্ধু কথা যদি বলি বা পিছিয়ে যাওয়া বলি, সংকীর্ণতা বলি, চিন্তার সংকীর্ণতা, একটা গোষ্ঠীতে সুযোগ নিচ্ছে আমাদের সাধারণ, একেবারেই সাধারণ প্রান্তিক জনগণের, তাদেরকে বুঝিয়ে তাদের অর্থনৈতিক দণ্ডদশার একটা সুযোগ তারা নিচ্ছে। আমার একটা মনে হয় কি, যেটা প্যারালালি যদি আমরা, যেটা রফিকুল্লাহ বা আপনারা যারা চিন্তা করছেন, যে মানে ভূমিকাটা তো খালি সরকার বা রাজনীতিকদের না, সচেতন নাগরিক বা সচেতন বুদ্ধিজীবীদের যে ভূমিকা আছে, যে তার পাশাপাশি আমাকে একবার একটা আমি টিপ নিয়ে একটা খুব আলোড়ন হলো, আমাদের মলয় বালার যখন আক্রান্ত হয়েছিল, যাই হোক, তখন একটা আমি লেখা লিখছিলাম, আমাকে একজন প্রশ্ন করবেন এক নারী, যে তাহলে এটাকে কিভাবে থামানো যায় বা কমানো যায় বা চিন্তা যায়, তাহলে আমার সাধারণ নাগরিকেরা যে এত তো বেশি করে এত মাদ্রাসা এত মহিলা মাদ্রাসা আমার জীবনে আমি দেখি, তাহলে কেন সেটা হচ্ছে? ওই জায়গাটায় যদি আমরা গিয়ে কথা বলি, যারা আমরা কাজ করি, সমাজ পরিবর্তনে কথা বলি, তারাও এনজিও গুলোর কথা বলছি, যদি তারা একটা জায়গা তৈরি করে, যদি দুটো জিনিস রাখে পাশাপাশি, তখন কিন্তু সাধারণ নাগরিকরা বুঝতে পারে আমি এটা গ্রহণ করবো না, এটা সেই জায়গাটা তৈরি করা। আপনাকে ধন্যবাদ সেই জায়গাটা স্যার। আমরা এখান থেকে একটু যাবো, তারপরও কিছু জায়গা থাকে আমাদের প্রত্যাশার জায়গা, যেমন থার্ড জেন্ডার নিয়ে লাস্টে যে ঘটনাটি ঘটলো, পরে সরকারি যখন সরে আসে ক্ষমতা, আমরা তো আলটিমেটলি হয়তো আমাদের দাবিটা জানাতে পারি, আর এক পক্ষ দাবি জানাতে পারি, কিন্তু যখন ওই যে রাজনীতির ব্যাপার, যখন দেখি কম্প্রোমাইজ করা হচ্ছে, ওই টেক্সটটাকে সরিয়ে ফেলা হচ্ছে, হয়তো এডিট করা হতো, কিন্তু ওই টেক্সট যদি না থাকে তো সরিয়ে ফেলা হলো কেন? থার্ড জেন্ডারের টেক্সটটা ভুল কি ছিল? এবং আমার মনে হচ্ছে বাংলাদেশের যদি আমরা পাঠ্যপুস্তকে দেখি, খুব ভেরি রাইটলি একটা জিনিস পুট করা হয়েছিল, সেই জিনিসটা সরিয়ে নেওয়া হলো। তো এটা তো স্যার, আমরা তো তখন তো অ্যাড্রেস কাকে করবো? তখন তো আমাদেরকে এগুলো হচ্ছে নিজেকেই নিজে আঘাত করা। আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের প্রতিনিয়ত নিজেকেই আমরা নিজেকে আঘাত করতে হচ্ছে আমাদের। তার কারণ হচ্ছে যে একটা দেশে একই গভর্নমেন্ট, আমি খুব সহজভাবে কথাটা বলছি, ক্ষমতায়, সেখানে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা,
15 বছরের মধ্যে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা। এখন মানুষকে স্বাধীনতা দিলে স্বাধীনতার অপচয়, প্রাইম মিনিস্টার হয়তো উদারভাবে তাদের সাথে এই আচরণ করেছেন, কিন্তু তারা দেশের শিক্ষা ব্যবস্থা, ছেলে মেয়েদের মানসিক শক্তিই নষ্ট হয়ে গেছে। সাম্প্রদায়িকতা ঢোকার জন্য তো প্রচুর জায়গা থাকে, নষ্ট শক্তি তো সবসময়ই থাবা বের করে আছে, সে সবসময়ই থাকবে। কারণ আমি যদি একটা সুষ্ঠু ধারাবাহিক শিক্ষা দিতে না পারি, আমরা তো ছোটকালে খুব সাধারণ মানের বই পড়েছি, আমাদের তো কোনো সমস্যা হয় নাই। কিন্তু আজকে আপনি প্রতিদিন সিলেবাস পাল্টাবেন, প্রতিদিন নতুন নতুন নিয়ম কানুন করবেন, তাহলে আপনার এই তরুণ সম্প্রদায় যাদের পাঠ করার কথা মার্কস এঙ্গেলস, তারা কিয়ামতের কবরে রাজা করে তাদেরকে দেয়া হচ্ছে ওই সব পাঠ। এখন আপনি ছেলে মেয়েদেরকে কি শেখান? সেটা না, বাংলা প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে মোহাম্মদের কি হয়েছে না হয়েছে এসব কিছু নেই। আমার কাছে এটা আছে, দেখা যাচ্ছে বাংলা প্রশ্ন 3য় শ্রেণী, সেখানে কিভাবে এই প্রশ্ন আসবে? ধর্মীয় প্রশ্ন। আমার মনে হয় আমরা যে আমাদের বিষয়টা যদি অল্পতেই এখানে ই করি, মানে সাম আপ করি বিষয়টাতে, আমরা বেরোতে পারি যে আমাদের এই জায়গাতে অবশ্যই অবজারভেশন আছে, এবং আমরা চাই যে স্যার আপনারা যারা আছেন, একটা জাতি বুদ্ধিজীবী থাকে, যখন আমরা জানি যে 52 থেকে 47 থেকে স্যার আপনি শুরু করেছিলেন ভাষা আন্দোলন এবং 71, এই পর্যায়ে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা জানি যে যদি বুদ্ধিজীবী যে নিধনের চক্রে যখন তারা পাকিস্তানিরা টার্গেট করেন, অধিকাংশ অনেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু ছিলেন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নেতৃত্ব দিয়েছেন, সেটা মাঠে হোক, বুদ্ধিজীবিতার জায়গা থেকে হোক, সব ক্ষেত্রে। তো আমরা স্যার আমাদের জেনারেশন চাই যে আমাদের ওই আদর্শিক জায়গায় আমাদের যারা আপনারা আছেন তারা আসবেন এবং কথা বলবেন স্যার। কারণ রাজনীতিতে স্যার কথা বলার সুযোগ তো কখনো দেবেন, আপনি বলেন স্যার বিশ্ববিদ্যালয়ের সুযোগ দেয় না, সুযোগ তো পাকিস্তান কখনোই দেয়নি। কি করে দেশ স্বাধীন হলো? সুযোগ তো তৈরি করে নিয়েছে আমাদের প্রজন্মরা। তো সেই সুযোগ যাতে আমরা স্যার, আপনারা আছেন স্যার, এটা আমাদের প্রত্যাশার জায়গা। আপনারা যদি হেরে যান, আপনারা যদি আপোষ করেন, তাহলে এই তরুণ প্রজন্ম আজকে স্যার কোটা আন্দোলনের জন্য আমরা দেখছি তারা অভিভাবকত্বহীন, তারা হয়তো ভুল জায়গায় কোনো কথা ভুল বলতেও পারে, কারণ তারা তো অভিভাবকের জায়গায় নাই, শিক্ষকরা যাচ্ছেন না পলিটিক্যালি। তো এই জায়গাগুলো স্যার আমরা শিক্ষকদের প্রত্যাশা করি। তো সরকার ক্ষমতা দিল কি না দিল, সরকার দিল কি না, সেটা ম্যাটার করে না স্যার, যদি সত্যভাবে আমরা যদি সেই আমাদের জায়গাটা একাগ্র থাকি যে না আমরা এটা চাই, এটা ন্যায়সঙ্গত, সেই জায়গাটাতে স্যার আমাদের দাবি থাকে আমাদের প্রজন্মের। এখন আমি এটা একটা চমৎকার প্রসঙ্গ, আমি এই বিষয়ে যেটা বলতে চাই সেটা হলো যে যাদেরকে আমরা সুশীল সমাজ বলি আর বুদ্ধিজীবী বলি বা বুদ্ধিবৃত্তিক সমাজ, যাই বলি না কেন, এদের আপনি একটা লেবেল করেন তো যে কোন জায়গায় আপনি 10 জনকে দাঁড় করাতে পারবেন। মানে 10 জনকে আপনি এক মানে সারিতে দাঁড় করিয়ে বলেন যে এরাই হলো এক ক্লাস, আপনি কিন্তু সেটা পারবেন না। সবাই হচ্ছে ব্যক্তি এবং ব্যক্তিগত সুবিধার দিকে ধাবমান। এই জন্য এই বুদ্ধিজীবী শব্দটাকে আমি এখন আর কোনো কালেই করতাম না, এখন আরো করি না। আপনি পাবেন না 10 জনকে। মানে আমি একা কথা বলে আমি কি করব? কালকেই তো আমার নিরাপত্তা বিঘ্নিত হবে। একজন হুমায়ুন আজাদ বলেছেন তার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, দেশ থেকে পালিয়েও সে বাঁচতে পারে নাই। তো মরে কি লাভ হয়েছে? হুমায়ুন আজাদ মরে আমার দেশ কি মানে আকাশে উঠে গেছে, অসাম্প্রদায়িক হয়েছে? সুতরাং এর দায়িত্ব হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায়, তাদের যদি শুভবুদ্ধি থাকে তারা এই সব দায়িত্ব পালন করবে। না হলে বুদ্ধিজীবীরা তো কি হবেই, সুবিধাবাদী হবেই। বুদ্ধিজীবীরা তো তারা আত্মকেন্দ্রিক হবে, তারা পলায়নপর হবে, তারা শুধু বেঁচে থাকতে চাইবে। এটা তো বাস্তবতা। আপনি এখন একজন হুমায়ুন আজাদকে পেতেন না। হুমায়ুন আজাদ জীবিত থাকলে ওই হুমায়ুন আজাদকে আপনি পেতেন না। আমি 100 ভাগ লিখে দিতে পারি। এক সময়ের প্রতিবাদীদেরকে দেখেন, যারা একসময় বড় বড় প্রতিবাদী ছিলেন, তারাও কিন্তু তারা কিন্তু আপনার অনেক বেশি অর্নামেন্টাল কথা বলেন। হ্যাঁ, মানে অনেক বেশি করে কথা বলেন, যে একদম প্রতিবাদের ভাষা হচ্ছে পরিষ্কার ভাষা। আপনি যেটা বলছেন পলায়নপরের কথা, আমি সেভাবে দেখবো না। আপনি যে কথাটা বলেন যে বুদ্ধিজীবীরা বা যারা জ্ঞানী বা মেধাবী মানুষ, আসলে যখন দেখতেছি যে ওই কথাটা ছড়ার পরে তার ক্ষতির সম্ভাবনা চরম, অর্থাৎ সে নীরবতা বা ঠান্ডা মস্তিষ্ক ভালো কিছু যেটা সমাজকে দিতে চাচ্ছেন সেটাও দেওয়া সম্ভব হবে না যদি ওইখানটা আঘাত করা হয় বা ওইভাবে কঠিনভাবে বলা হয়।
সেক্ষেত্রে কি তাকে ধৈর্যের সঙ্গে নিরিবিলি চুপচাপ টেকনিক্যালি কি তাকে এগোনো উচিত নয়? আচ্ছা না স্যার, আমি এই একটু সময়- অন্য জায়গায় সরবো স্যার, কিন্তু আমার মনে হয় একটা বিষয় এইটা স্যার প্রশ্নটা দিলেন স্যার। সাহিত্য থেকে আমরা রাজনীতি- হ্যাঁ, আমি সাহিত্যের দিকে একটু স্যার পেয়েছি, আমরা মনে হয় যে সাহিত্যের দিকে আমাদের যাওয়া উচিত, সময় শেষ হয়ে যাবে না হলে। রাজনীতির বাইরে না বাইরে না, কিন্তু আসলে আর এই আলোচনাটা এত ব্যাপক যে সেই আলোচনায় যেতে গেলে আরো অনেক প্রশ্ন চলে আসবে একটার পর একটা। কারণ সময় তো স্যার বললেন যে, আমি তো একটা কথা স্পষ্ট করে বলি যে আমাদের এই সময়ের অনেক বুদ্ধিজীবী, আমরা এখানে 84টা পর্ব স্যার, প্রায় একই প্রশ্ন কয়েকজন আসে আমাদের এই প্রসঙ্গ। কথা শুনে মনে হয় স্যার আমাদের এই জেনারেশনের কাছে যেন মত প্রকাশের ক্ষেত্রে পাকিস্তান সরকার ওয়াজ বেটার, মাচ বেটার দেন দিস টাইম। তো এই কথা তো বলা যাবে না স্যার। তো আমার মনে হয় যে আমরা এই কে বলে এটা? না, এই যে স্যার আপনাদের কথা শুনলে স্যার, যারা যে ওই সময় সব কথা বলা গেছে কিন্তু এখন যাচ্ছে না, না, স্বৈরাচার ভালো, কারণ আমরা তখন ঐক্যবদ্ধ ছিলাম, তাই এই তো? যে একটা পয়েন্ট তো আসলো স্যার। একটা নষ্ট কথা, সবচেয়ে বড় কথা আর কি, ঐক্যবদ্ধ হয়েছিল কারণ তোমার উপায় ছিল না। ওই বিষয়টা আমি না ভেবে আমি কেন সেটা বলবো যে আমরা ঐক্যবদ্ধ ছিলাম? পাকিস্তান মানে ঐক্যবদ্ধ ছিল, তার অর্থ এই যে সেই সময়টা ভালো ছিল। মোটেও না। তুমি একদম দেয়ালে পিঠ থেকে গেছে, তুমি ঐক্যবদ্ধ না হয়ে কি করবে? আরেকটা জায়গা থেকে সেলফ সেন্সরশিপ, আমরা যদি দেখি আমরা ক্ষমতাকে দোষ দিই, কিন্তু গত 2 দশকে কতজন রাতের অন্ধকারে গুম হয়েছে, মানে আমি যদি বুদ্ধিজীবীর জায়গা থেকে বলি, আসলে সেলফ সেন্সরশিপ একটা ব্যাপার যেটা আমার মনে হয়েছে যে আমরাও অনেক কথা বলি, যেমন আমি সক্রিয় নোমান কথার সাথে সক্রিয় এখানে আছেন, আমরা যখন ফেসবুকে কোনো স্ট্যাটাস দিই কোনো বিষয়ে, তখন অনেকে আমাদের লেখকরাই ফোন দিয়ে বলেন যে এটা লিখো না, এরপরে এগো না। আমি দেখি আমাদের তো কোনো সমস্যা হয় না, টু সাম এক্সটেন্ট তো বলা যায়। গভর্নমেন্ট তো সব জায়গায় সেলফ সেন্সরশিপ আরোপ করেননি, কিন্তু আমরা নিজেরা সেলফ সেন্সরড হয়ে যাচ্ছি। আমরা নিজেরা অনেক কথা বলার সময় মনে করি যে আমার চাকরির সমস্যা হবে, এই সমস্যা ও সমস্যা। আসলে সমস্যা অনেক ক্ষেত্রে হয়ও না যদি আমরা বলার অভ্যাস করি। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। যদি একটা টোটাল কমিউনিটি প্র্যাকটিস করে, তখন গভর্নমেন্ট তাদের সেন্সিবিলিটি সেটা আরেকটু বাড়বে। তারা চিন্তা করবে যে আরেকটু যাওয়া যায়, আরেকটু যাওয়া যায়। কিন্তু যখন আপনি কিছুই বলেন না, তখন একজন যখন সামান্য কিছু বলে, দ্যাট বিকামস আ পয়েন্ট, তখন সেটা খুব বেশি নোটিসেবল থিং হয়ে দাঁড়ায়। সেই জন্য বলি এটা সমষ্টিগতভাবে চর্চা করেন, মৌলবাদও পিছিয়ে যাবে, সেটা তো করা হয় না। তো এনিওয়ে আমার মনে হয় যে স্যার আমরা একটু সরতে পারি স্যার। এখানে একজন অবশ্যই এই সময় একটা ভালো প্রশ্ন জানতে চেয়েছেন যে না, এখানে একটু কথা আছে, আমার একটু বলতেই হবে। আবার না, একটু কষ্ট করে একটু স্যারকে উৎপাত করি। সেটি হলো যে আমরা কিন্তু গ্লোবাল ভিলেজের নাগরিক। না না, এই কি বলে, আমরা হলাম গ্লোবাল ভিলেজের নাগরিক। সারা পৃথিবীতে মুক্ত বুদ্ধির চর্চা, বিবেকের চর্চা একটা বড় ধরনের ধস নামছে কিন্তু সোভিয়েত ইউনিয়ন পতনের পরে, এটা মেনে নিতে হবে। এবং আজকের পৃথিবীতে আমি এই যে আলু পটল পেঁয়াজ থেকে আরম্ভ করে কোনো কিছুই বৈশ্বিক লিঙ্কের বাইরে না। সুতরাং সারা পৃথিবীতে যারা যে কয়েকটা কর্পোরেট হাউস এই বিশ্বটাকে এখন চালাচ্ছে, তারা যে কলকাঠিগুলি নাড়াচ্ছে বিভিন্নভাবে, যেমন এই যে ফেসবুক আবিষ্কার, এটাও তার একটা পার্ট আর কি। এই জিনিসগুলিকে সমন্বিত করে তারপরে তুমি যেই বক্তব্যগুলি স্যারের কাছে উপস্থাপন করছো সেটি করো। থ্যাংক ইউ স্যার। এখানে অনলাইনে স্যার একজন জানতে চেয়েছেন যে আমরা তো স্যার এরপর সাহিত্যে যাবো, বলছেন বিশ্ববিদ্যালয়ে আপনার শিল্প সাহিত্য চর্চা, আপনার অধ্যাপকদের কথা শুনলাম, কিন্তু আপনার প্রেমের ইতিহাস শোনা হলো না। আমার স্যার প্রশ্ন না, একজন বলছেন যে স্যার না, এখন স্যারের প্রশ্ন এসছেন, আমি তো কিছু করার নাই, আমাকে প্রশ্ন আমি নিতে হয়। হ্যাঁ, এটার সহজ উত্তর হলো যে সাহিত্য চর্চা মানেই প্রেম চর্চা। সাহিত্য চর্চা মানেই প্রেম চর্চা। এবং এটা যিনি জানতে চেয়েছেন, আমার জীবন সম্পর্কে হয়তো তার ভালো ধারণা আছে। আমি এ ব্যাপারে নিশ্চিত, প্রেমহীন তো জীবন হয় না। আসলে আমি যাকে ভালোবেসেছি তার সাথেই জীবন যাপন করি। আমার মনে হয় যে এর চেয়ে আর নতুন কিছু বলার নেই। তবে আপনি যে কথাটি বলেছেন, প্রেমের চেয়ে এখন অস্তিত্বটা গুরুত্বপূর্ণ। সেটা হলো এই যে গ্লোবালাইজেশন, এর ফলে 90-91 যে ঘটনা, সোভিয়েতের পতন, তারপরে যা শুরু হয়েছে, যদি দিনকে রাত করে, কাল মানে ট্রাম্প বা বাইডেন যদি বলে যে পৃথিবীতে আল্লাহ নাই, তাইলে ওই সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক কিচ্ছু থাকবে না, সব বলে আল্লাহ নাই। মানে কথাটা খুব খারাপ শোনা যায়,
কিন্তু তাই কেউ কিন্তু বিরুদ্ধে যাবে না, মানে অস্তিত্বের স্বার্থে, একদিন বেশি বেঁচে থাকার স্বার্থে। কিন্তু আমরা যারা ক্ষুদ্র প্রাণের ক্ষুদ্র চিন্তার মানুষ, আমরাই প্রতিনিয়ত নোমানের বিরুদ্ধে লিখি, হ্যাঁ, মুজফরের বিরুদ্ধে লিখি, আমরা সবাই পারলে রফিকুল্লাহ খানের সুযোগ নাই, আমি সেই সুযোগ দেবো না, আমার অনেক কাজের জায়গা আছে, বই পড়া বাদ দিয়ে আমি এগুলো করতে রাজি না। পৃথিবীতে পাঠের এত সুযোগ, আমার মনে হয় সেগুলোই করা উচিত। আর যদি কোনো প্রশ্ন থাকে বলো। জি স্যার। স্যারের আমরা তো এখানে জীবন নিয়ে আলোচনা করছি। আপনার শৈশবটা নদী ভাঙন কবলিত অঞ্চলের মানুষ আছে, মানে স্ত্রীর নদী ভাঙন আপনার বাড়িটা ভেঙে নিয়ে গেল, এই নদী ভাঙন আপনার জীবনে কোনো প্রভাব পড়েছিল আপনার জীবন গঠনে কিংবা সাহিত্য চর্চায়? এই গল্পটা শুনতেছে যে আমার বাড়িটাকে ভেঙে গেল। না, আমার বাড়ি, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করলাম 1985 সালের অক্টোবর। পরের বছর আমার দু এক বন্ধু বান্ধবকে নিয়ে গ্রামের বাড়ি থেকে কিছু ছবি তুললাম, তখন যমুনা নদী 2-3 কিলোমিটার দূরে। 1987 সালে বাড়ি ভেঙে একদম নদী গর্ভে নিমজ্জিত। তখন সাইফুদ্দিন সাহেব ছিলেন এফডিসি, তিনি আমাকে একটা চিরকুট পাঠিয়েছেন, তখন তো এত মোবাইল ছিল না, যে আপনার বাড়ি ভেঙে যাচ্ছে, আমি বড় একটা নোট দিয়ে যাচ্ছি, আপনি আপনার বাড়ি ভাঙা যদি দেখতে চান আপনি তাহলে আমার সাথে যেতে পারেন। হ্যাঁ, তো আমি তার সাথে গেলাম, এখান থেকে আরিচা ঘাটে গিয়ে গেলাম, দেখলাম যে আমার গাছটা, শিমুল গাছটা বাঁধছে, জাম গাছটা বাঁধছে, এগুলা অর্থাৎ আমার স্মৃতি নিমজ্জিত হয়েছে। এই যে একটা নিমজ্জমান বাস্তবতা, আমার জীবনের লাভটা হলো কি, আমার কোনো নস্টালজিয়া, এই যে 48 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কাটিয়েছি, এখন এই ক্যাম্পাস ছেড়ে গেছি, ক্যাম্পাসের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। অর্থাৎ মানুষের মূল যে জন্মভূমি, সেইটা চিরকালের জন্য মানুষ যখন হারিয়ে ফেলে, এটা হলো আমার দর্শন আর কি। যখন সে চিরকালের জন্য হারিয়ে ফেলে, তখন তার পেছন বলে আর কি। তুমি তোমার একটু উপন্যাস। হ্যাঁ প্লিজ, আপনার। আচ্ছা, মঙ্গল সমাবেশে আমার প্রথম আসা, আমি জানতাম না, আমি ওখানে বসে বই পড়ছিলাম, তারপর শুনলাম স্যার সত্যেন বসের দুটো বইয়ের কথা বলেছেন, আমি আসলে ক্যাচ করিনি। সত্যেন সেন। হ্যাঁ, সত্যেন সেন। আর আমার কাছে একটা প্রশ্ন ছিল আপনার জন্য, সেটা হচ্ছে আমাদের যে প্রজন্ম, মানে আমার কাছাকাছি বয়সে কোনো লেখক যে যার লেখা আপনাকে ভাবিয়েছে, বা আপনি ইউ লুক ফরওয়ার্ড টু হিজ অর হার রাইটিং, বা কোনো এডিটোরিয়াল আপনার কাছে মনে হচ্ছে না তরুণ সমাজের এই ছেলেটা বা এই মেয়েটা বেশ লিখে, ওর লেখা পড়া যায় বা ওর বই কেনা যায়? কারণ আমি তো লেখকের নামগুলো শুনছিলাম, তো আমি জানি হচ্ছে যে কেউ আমার প্রজন্ম নেবে না, তো ওটা ছিল আমার যার লেখা পড়া যায়, আবার যার লেখা আপনি সাজেস্ট করেন যে না লেখা পড়তে স্যার, লিভিং রাইটার্স যদি একটু কন্ট্যাক্ট করে দেন। পৃথিবীতে এত কঠিন প্রশ্ন আমাকে কেউ করে। আমার এক বন্ধু আছে, সে চার্লস ইউনিভার্সিটির অধ্যাপক, রিবেক মার্টিন, আমার ডিপার্টমেন্টে এসছে, তাকে সবাই প্রশ্ন করতেছে, আমাদের চেয়ারপারসন ছেলেদের উল্টা পাল্টা প্রশ্ন করবে না। তখন রিবেক বলল যে প্রশ্ন কখনো ভুল হয় না, উত্তর ভুল হতে পারে। হ্যাঁ, তবে আপনাকে আমি যে কথাটি বলছি, যে আপনি কোথা থেকে পড়াটা শুরু করতে চান তার উপর নির্ভর করে। আপনি উপন্যাস পড়বেন না গল্প পড়বেন, জীবনের কোন দিকটা দেখবেন, সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আমরা আমাদের মন মানসিকতার বিন্যাস অনুযায়ী কিন্তু পড়েছি। আমি গোর্কি পড়েছি, আমার বন্ধুরা বিভূতিভূষণ পড়েছি, আমরা মানিক পড়েছি, অন্যরা শরৎচন্দ্র পড়েছি। আর এ যুগের লেখক অনেক ভালো লেখক আছে। আপনি আমাদের মানে কালের একজন লেখককে যদি বেছে নেন, তাকে যদি উপলব্ধি করতে পারে, শহীদুল জহির দিয়েও যাত্রা শুরু করতে পারে। কারণ আপনার তার ন্যারেশনটা, একটা কথা বলে দেই, যে গদ্য চিরকালই লেখা হয়েছে, কিন্তু একজন লেখক থেকে আরেকজন লেখক পাঠক হয়ে পৃথক হয়ে যায় গল্প উপন্যাসে, শুধু মানে ন্যারেটিভ সিচুয়েশন, বর্ণন বৈশিষ্ট্যের কারণে। সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হক থেকে আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস থেকে শহীদুল জহির, এবং আরেকজনের নাম বলি তাহলেও খুশি হবে, এবং শহীদুল জহির থেকে
সকৃত নয়। এখন এই যে আমি স্যার আমি চিন্তা করছি যে ঘটনা কি আমি এখানে আছি স্যার আরেক জায়গায় নাম চলে যায়, খুবই আপত্তিকর। আমার পুরো অনলাইনে এটা কেটে দিয়েন। কিন্তু তার একটা ছোট গল্প আছে, বেহুস্তা 1 লক্ষ টাকা অডিট করা। আচ্ছা স্যার আমি এই সাহিত্য সমালোচনার জায়গা থেকে স্যার প্রশ্নটা পিক করতে চাই। আপনার বাংলাদেশের যে উপন্যাস নিয়ে যে বইটি বাংলা একাডেমি থেকে সেই আর্লি বের হওয়া বা অন্যান্য প্রবন্ধ থেকে একটা জিনিস আমার নিজস্ব উপলব্ধি যে আপনি সাহিত্যে যদি দুটো স্কুল করি পরিষ্কারভাবে, একটা গোর্কি যেটা স্যার আপনি বললেন, গোর্কি মানিক বা সোমেনচন্দ্র আমাদের যে একটা প্রগতিশীল যারা সমাজ পরিবর্তনের একটা বড় রকম একটা এই থাকে মার্ক্সবাদী সাহিত্যের তত্ত্বর জায়গা থেকেও আপনি স্যার বিশ্লেষণ করছেন। আর একটা জায়গা থেকে সাহিত্যের যেটা আমরা জেমস জয়েস বা ভার্জিনিয়া উলফ থেকে শুরু করে আমাদের এখানেও সেই প্রবণতা যদি দেখি যে খুব কম, কারণ আমরা বাস্তববাদী সাহিত্যের এটাই বেশি, কিন্তু তারপরও আমরা হয়তো বিভূতিভূষণকে বলতে পারবো, এরকম কোন কোন লেখক আছেন যারা সামাজিক ওই জায়গাটা তীব্র না, সমাজ পরিবর্তনের জায়গা থেকে রাদার দেন তারা অথবা অন্তর্বয়ানের দিকে বেশি মুখিয়ে থাকেন। আপনি বুঝতে পারছেন স্যার আমার প্রশ্নটা যে পরিষ্কার না হয়। তো এই যে সাহিত্যের দুটো স্কুল, একটাকে যদি স্যার আপনি শিল্প চৈতন্য আপনার ভাষা থেকে কোট করে, আর একটা হচ্ছে জীবন চৈতন্য, এই দুটো চৈতন্যের দুটোই আপনার কাছে সবসময় মনে হচ্ছে, আমার কাছে আপনার প্রিয় হচ্ছে জীবন চৈতন্য, সমাজকে এইভাবে দেখা, যেমন গোর্কির কথা বললেন, এটা কি স্যার আমার ভুল দেখা বা আপনি স্যার কিভাবে দেখেন দুটোকে? একটা জয়সিয়ান স্টাইল যেটা পরবর্তী ডেভেলপ করলো, আর একটা গোর্কিয়ান যে সমাজ পরিবর্তন করবো সাহিত্যের মধ্য দিয়ে। এত মানে কি বলা যায় যে নির্দিষ্টভাবে কোনো স্কুল দাঁড় করানো যায় না, কারণ আমার মধ্যে আমি সমালোচনা করে দুটো মিশ্রণ ঘটে গেছে। আমি যেভাবে দেখি যারা আমার লেখা কিছুটা পড়েছে তাদের বক্তব্য থেকে যেটা উঠে এসছে যে এখানে স্ট্রাকচারালিজমের সঙ্গে মার্ক্সীয় চিন্তা চেতনার একটা মিশ্রণ ঘটে গেছে অধিকাংশ ক্ষেত্রে, অনেকে আমাকে বলেছে। আমি নন্দন তত্ত্ববাদী, আপনি 30-এর দশক বা 40-এর দশক বিশেষ করে নন্দন তত্ত্ববাদী আমি কোনো কালেই হতে চাইনি বা আমি হতে চাই না। সাহিত্য সমাজের সৃষ্টি, সমাজের মানুষের মানে যে ভেতরের যে যন্ত্রণা, তাদের যে অস্তিত্ব সম্পদ, এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং সাহিত্যের মধ্যে ওগুলো যেখানে আছে সেটাই দেখায়নি। আরেকটা হচ্ছে শিল্প, এটাকেও আমি গুরুত্ব দিয়েছি, সেটাতে একান্তভাবেই অ্যাস্থেটিক্স, কিন্তু অ্যাস্থেটিক্সটাও তৈরি হয় সামাজিক বাস্তবতা থেকে, ডায়ালজিটা করতে আসে। আমার নিবিলগে একটা সমাজের পুরো ডায়ালগ এবং আকাঙ্ক্ষা এবং স্বপ্ন এবং নির্ভরতা সব কিন্তু চলে আসে। এই যে ব্যাপারগুলো, এগুলোকেই আমি মনে করি যে গুরুত্ব। কিন্তু এখানে স্যার যদি কাঠামোবাদের জায়গায় যায় বা আখ্যানের জায়গায় যায়, যে আমাদের সাহিত্য তো স্কট বা ফিল্ডিং বা এরকম যারা ভিক্টোরিয়ান এজের প্রভাব তো একটা বাস্তববাদী সাহিত্যে, যেটা আমরা জানি যে সবাই জানি যে রবীন্দ্র যুগের মানে ইয়ের কথা, যে বঙ্কিমের কথা বলতে যাচ্ছি, যে তিনি নিয়ে আসলেন একটা ধারা ইউরোপিয়ান, কিন্তু সাহিত্যের আর একটা ধারা অন্যভাবে বিকশিত হলো যাদের সমাজ বাস্তবতা আমাদের সঙ্গে অনেক মিল ছিল। আমরা তো কলোনাইজড, আমরা তো কলোনাইজার না, আমরা কলোনাইজারদের উপন্যাসের কাঠামোটা নিলাম। কিন্তু আমরা যদি লাতিন আমেরিকার সাহিত্যের দিকে যাই, যে সেখানে একটা কলোনাইজ সোসাইটি তারা কি করে তাদের সংস্কৃতির ভিতর থেকে উপন্যাসের কাঠামোটা দিল, যেটা আমরা ডন কিহোতে থেকে একদম ম্যাক্সিম গোর্কি আমাদের মার্কেস পর্যন্ত পাচ্ছি। আমার প্রশ্নটা এই জায়গায় স্যার, যে আমরা যদি ওই জায়গাতে দেখি যে আমাদের সাহিত্যের যে বর্ণনার ভঙ্গি একেবারে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বা বঙ্কিম থেকে আমাদের টিল টুডে স্যার আপনি যাদের কথা বললেন, দুই একজন উইদাউট এক্সেপশন, এই ক্ষেত্রে দেখি যে আমরা স্যার ওই যে পরাবাস্তববাদের মধ্য দিয়ে গল্পটা বলা, অন্যভাবে নিজেদের গল্পটা বলা, যেটা কিছুটা কাপকার সকাল উঠে মেটামরফোসিসে পোকা হয়ে গেল, এই যে অ্যাবসার্ড জিনিসগুলোর মধ্য দিয়ে, অস্বাভাবিক জিনিসের মধ্য দিয়ে গল্পগুলো বলার যে একটা প্রবণতা বিশ্ব সাহিত্যে কারো কারো গোগলে পায়, অনেকের ক্ষেত্রে আর্টের জায়গাটা বদলে যায়, কারণ সাহিত্য তখন অন্যভাবে বলার জায়গা তৈরি হয়, আমাদের অনেক কিছু বলা যায়, কারণ তখন ওই স্টাইলটাই তো পলিটিক্যাল একটা বড় আমাদেরকে সুবিধা দিয়ে দেয়, ঢাল। সেই স্টাইলটাই তো আমাদের এখানে ডেভেলপ করলো না, যেটা আমাদের এখানে ছিল লোকায়ত বিশ্বাস, জিনে বিশ্বাস, ভূতে বিশ্বাস এবং অন্য একটা মধ্য দিয়ে পলিটিক্যাল গল্প বলা। তো সেই উপন্যাসের তাত্ত্বিকের জায়গা থেকে যাই তো আপনি স্যার বাংলাদেশের উপন্যাসের পুরো পরম্পরাটা এটা হচ্ছে আমাদের উপন্যাসের সবচেয়ে অপূর্ণতার জায়গা। আমাদের উপন্যাসের না, শুধু আমাদের সৃষ্টিশীলতা যতগুলো প্রান্ত আছে সকল ক্ষেত্রেরই অপূর্ণতা। সেটা হচ্ছে যে এই যে মনে করেন সাররিয়ালিজম, এটা সবচেয়ে দ্রোহ, তাই না? সাররিয়ালিজম হচ্ছে শিল্পের ইতিহাসের যুদ্ধোত্তর কালের
মানব অস্তিত্বের, মানব শিল্পের সবচেয়ে বড় দাদাইজম বা জুরিয়ালিজম জন্মটাই, হ্যাঁ। এই যে আমরা আজকে মার্কেজের কথা বলছি, এই যে ইয়ের কথা বলছি, বোর্গেসের কথা বলছি, এরা কিন্তু এই ধারাবাহিকতা, এই প্রতিবাদী ধারারই এক একটা রুলফো, ইয়োসা, কার্পেন্টিয়ার, so many writers are there, right? মানে সবগুলোই কিন্তু এই ধারার সৃষ্টি। তারা মানুষ বলছে যে এটা হচ্ছে একটা, কি বলছে এটাকে আমরা, এখানে পোস্টার বা ব্যানার, হ্যাঁ পোস্টার, না এটা পোস্টার, এটা হচ্ছে একটা মুখোশ, এইরকম একটা কিছু। এই যে বলা, যে তখন আমি কিন্তু নড়ে চড়ে বলবো, আরে এই কথাটা এটাই তো স্যার, এটাই হচ্ছে আরেকটা, এটার কি, এটা আমরা বলা হচ্ছে যে একটা মধ্যমণি, সে তো আসলে নাতি, তাই না? এই যে ব্যাপারগুলো জীবনকে এইভাবে দেখার, যে কডওয়েলকে নেয়নি এরা, লুকাসকে নেয়নি, যারা তো আমাদের যারা হতে পারে, জর্জ অরওয়েলের কথা, অ্যানিমাল ফার্ম মতো একটা, যারা আমাদের দিক নির্দেশক, তাদেরকেও আমাদের সমালোচনা সাহিত্য নেয়। কথাটা মাছ করছিল যে আমরা বাইরে গেলাম না, সময় ছিল না আমাদের হাতে, যখন বিশাসিত যখন লিখলেন নতুন ফর্মেটটা, বিশাসিত ফর্মটা কম্পিউটার বাইরের ফর্মেটটা, বা ধৈর্য তোমার জন্য লেখা হলো, বা গড় সিকুন্ড লেখা হলো, তোমার গান্ধী মুক্তি লেখা হইলো, তারপরে তোমার জন্য কি শুরু করলে, এই ধরনের নতুন ধারণা তৈরি করতে পারতো। আচ্ছা, এটা মেইন স্ট্রিমে হলো না। না, এটা হলো যে আমাদের সাহিত্যের দুর্ভাগ্য। আমি একটা 2-3 মিনিট একটা কথা বলি। দুর্ভাগ্য এইখানে যে প্রকৃত আধুনিকতার যাত্রা শুরু হলো 1861 সালে মধুসূদনের হাতে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং যে ধাঁচে, যে মানে গ্রেকো রোমান ঐতিহ্যকে আত্মস্থ করে যে ধারাটি তৈরি হলো, সেটা কিন্তু 10 বছরও, কিন্তু সেই ধারারই সৃষ্টি, তুমি যেটা বলেছো ওই মোশাররফ হোসেনের বিশ্বাসের, অর্থাৎ একটা কাল, একটা জাতি, পরিপূর্ণ জাতি একটা মহাকাব্য চায়। আমাদের অনেকেই আমরা জানি না, এক চিঠিতে মধুসূদন লিখেছেন যে কারবালা ঘটনাটি অনেক ট্রাজিক এবং অসাধারণ। ওই সম্প্রদায়ের মধ্যে যদি একজন মহাকবি জন্ম নিত, তাহলে সে দেব কাব্য। এই যে বিষয়টি, এটা মধুসূদন বুঝতে পারে, কিন্তু এই যে খুব দ্রুত জাম করে যে গীতি কবিতার রাজ্যে চলে গেল, মহাকাব্যকে পরিপূর্ণতা চেষ্টা করেছিল হেমচন্দ্র নবীনচন্দ্র, পারে নাই। অর্থাৎ এই সাহিত্য মধুসূদনকে ধারণ করতে পারে নাই। তারপরে যে চলছে সেটা যথেষ্ট। এর মধ্যেও স্যার যে উপন্যাসের পরম্পরা, কয়েকজনের প্রখ্যাত উপন্যাসিকের নাম আমার সবাই বললেনি, আপনার স্যার পছন্দের, মানে রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, বিভূতি, মানিক বাদ দিয়েও আমরা অনেকের নাম নেই না, মানে প্রখ্যাত লেখক। আমার যেমন সতীনাথ তো আমার খুব ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের লেখক, অমিয় ভূষণকে তো আমি হ্যাঁ সবসময় এগিয়ে রাখি। তো আপনার স্যার নিজের পঠন পাঠনে মনে হচ্ছে যে ওই বৈশ্বিক যে জায়গাটা বলছি, যেটা আমাদেরকে ধারণ করে, আবার একটা বৈশ্বিক একটা জায়গাতে অবস্থান করেন, দুইজনের নাম সদি ছাড়া আমরা আমাদের নিজস্ব পঠন পাঠনে হয়তো সুবিধা হবে স্যার, যদি জানতে চাই। না, এটা কমনই হবে মোটামুটি, আমার মনে হয়। এগুলা হচ্ছে মানি থেকে শুরু করা যাবে, তারপরে সতীনাথ বাদুড়ি, এদের লেখাই তো কিন্তু স্যার একটু আলাদা। যেমন আমরা জগদীশ গুপ্তকে বলি যে ছোট গল্পে, যে রবীন্দ্রনাথের সময় প্রায় তো সময় একই সময় প্রায়, যে জগদীশ গুপ্ত আমাদের ছোট গল্পে আলাদাভাবে আন্দোলিত করে, যে একটা অন্যভাবে লেখার ওই ন্যারেটিভের জায়গা থেকে বলছি, যে গল্প তো সবাই একই বলেন, বলার ভাঙটা দিবসের শেষে ওই গল্প তো আধুনিক। না, জগদীশ গুপ্ত তো ছোট গল্প, নিয়তির স্রষ্টা বলা যায়। গল্পে নিয়তিবাদ আছে, কিন্তু সে গল্পে নিয়তি সৃষ্টি করে, সে তো অসাধারণ ব্যাপার। বিশ্বদা কাজ করে যায়, এই জন্য বেশি বলার সাহস পাচ্ছে। তো এখন ব্যাপার হলো যে আমার কালের যারা লেখক, যারা বাংলাদেশের লেখক, তাদের সম্পর্কে আমি বলি যে অনেক লেখক যথাযথভাবে মূল্যায়ন। তাদের মধ্যে একজন হলেন শওকত ওসমান, তো আসেনি। একজন হলেন সত্যেন সেন, উপন্যাসে মানে আনপ্যারালাল, তাকে বোঝার গভীরতাই অনেকের মধ্যে এক।
তুই অনেকে ভালোভাবে হয়তো পড়েই দেখে নাই সর্বদা, তার মধ্যে মানে মানে 60 এবং 70-এর দশকের রাজনীতি সমাজ যেভাবে ভূখণ্ডের ঐতিহ্য, ঐতিহ্য সংগ্রাম, মিডিল ক্লাসের গড়ন, যেটা আসলে আমরা যেখান থেকে এসেছি। তারপরে বিশ্বমানের উপন্যাস কিন্তু ইয়ে লিখেছে, তার নাম বলে কতটা প্রভাবনামা বলেছে আমি জানি না, ইলেগুটার সেপাই। তবে আমি এখনো বলবো যে অন্তত 50 জন গল্পকারের নাম বলে, সুচরিত চৌধুরী থেকে সবার গল্প, এই জ্যোতি প্রকাশ দত্ত থেকে শুরু করে আব্দুল মান্নান সৈয়দের কথা আমাদের সৈয়দের কিছু আছে। আমি একটা কথা বলি, আমার সাথে অনেকেরই দ্বন্দ্ব বাজে যে আপনি এই কথাটা কেন বারবার বলেন। ছোট গল্পের ভুল হিসেবে আমাদের দেশে মানে অসাধারণ ছোট গল্প, অন্তত কয়েকশো ভালো ছোট গল্প রয়েছে, কিন্তু 50টা ভালো উপন্যাস লেখা। বাংলাদেশ ভূখণ্ডের হবে না, আমি একটু বেশি বলে রাখলাম, ওই যে রোমানরা আবার মাইন্ড করবে। ভূমিকাটা স্যার আপনি বলছেন ছোট গল্পের জন্য এই অঞ্চলটা ভালো, কারণ থাকে স্যার? কারণটা হচ্ছে যে একটা বিশাল ভূগোল লাগে। মনে করো তোমার সিনেমার নায়ক পালিয়ে গেছে সেন্ট মার্টিন, দেখা হলো কেরামত আলীর সাথে, 100 years of sorry স্যার, উলমান দ্য সির কথা আমরা বলতে পারি, জাগরের কথা বলতে পারি, তা তো বিশাল ভূখণ্ডের উপন্যাস না, কিংবা সৈয়দ উলমান দ্য সি। স্যার যেটা বলছেন উলমান দ্য সি পুরো ইউরোপ ধরে, স্যার বলতে চাচ্ছেন ওটা ব্যাকগ্রাউন্ড পুরো ইউরোপ, পুরো ওয়ার্ল্ড ওয়ার। একটা বিরাট ভূখণ্ডের কথা না না, ওর প্রশ্ন ঠিক আছে, ভূখণ্ড লাগে না, তুমি দৃষ্টি সম্প্রসারিত করো, দৃষ্টি আর সীমা পায় না তো। ওল্ড ম্যান এন্ড দ্য সি, জাগরিকে উনি যে কারণে বড় করছে, জাগরিকে বড় কারণ করেছে। জাগরিক হচ্ছে ওই সময় মানে আন্দোলনের কারণে, স্বদেশী আন্দোলন। তাহলে আপনি দ্বিতীয় দিনে শোনো, জাগরি মানে এর আরেকটা উপন্যাস তুমি পড়ো, মানে জাগরির রাজনৈতিক মীমাংসাকেও ছাড়িয়ে যায়। সত্যেন সেনের মা, হ্যাঁ অসাধারণ উপন্যাস, হ্যাঁ বিদ্রোহী করে পড়তো না, এগুলো পড়ে নাই তো কেউ। না স্যার, আমার প্রশ্নটা স্যার এটা ছিল স্যার, আপনি যে দীর্ঘ স্যার তাকে একটু আশ্বস্ত করেন স্যার যে লিখতে পারে, উপন্যাস লিখবেন, এটা আশ্বস্ত করেন স্যার। ভূমি স্যার তো ভূমির কথা বলেছেন যে একটা না না, এটা হলো এক রৈখিক একটা মাত্র মন্তব্য, তার অর্থ এই না যে এর ভূগোল মুখের দিকে দেখি কতটুকু ভূগোল, কিংবা দ্বিতীয় রাতে পূর্ণিমা ছিল, হ্যাঁ দ্বিতীয় দিনের কাহিনী, শুধু রাজার হাটের কাহিনী, এটাও কিন্তু অসাধারণ একটা। আমি ওই কথাটা বলছিলাম আর কি স্যার। দ্বিতীয় দিনের কাহিনী খুব বেশি জায়গার না, কিন্তু বিশ্ব জগৎ চলে একটা বা দুটো রাতের, একটা রাতই তো এটা বলছি যে ঔপন্যাসিকরা যাতে ক্ষুব্ধ হয়ে ভালো লাগে এই জন্য। স্যার আপনি কবিতা এবং উপন্যাস মানে কথা সাহিত্যটি সমানভাবেই শুরু থেকেই আপনার চর্চার বিষয়, কিন্তু একটা জায়গায় আপনি বলছিলেন যে ইয়ের ক্ষেত্রে মানে বিজ্ঞানশীলিত চরিত্র কর্মের কারণে উপন্যাসে আপনার পক্ষপাত। তো এটা স্যার কবি আছেন অবশ্য একজন মাইন্ড করতে পারে, কিন্তু স্যার আপনার না, কিন্তু স্যার আপনার আমার প্রশ্নটা এই জায়গায় যে বিজ্ঞানশীলিত চরিত্র ধর্ম বলতে আপনি স্যার কি বোঝাইছেন, এটা কেন কবিতার মধ্যে নেই মনে হয়? এটা স্যার আমি কিন্তু শব্দটা আপনার বই থেকেই স্যার পেয়েছিলাম যে বিজ্ঞানশীলিত চরিত্র প্রধানের কারণে আপনি উপন্যাসে আপনার একটু পক্ষপাত, কিন্তু আপনি কবিতা এবং না, যখন উপন্যাস নিয়ে বই লিখি তখন এইটা লিখি, যখন কবিতা নিয়ে বই লিখি তখন বলবো যে আবেগের প্রতি পক্ষপাত। এইটা তো লেখকদের কিছু কৌশল থাকতেই পারে। আবার যখন প্রবন্ধ নিয়ে লিখবো তখন মননশীলতার প্রতি আমার প্রবলটা, এইসব কথা তো বলবি। আমরা তো খুব বেশি বই লিখি না, বই পড়ি আসলে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের সমালোচনা সাহিত্যে বিশ্লেষণের ধারাটা আনা দরকার এবং একটা স্কুল তৈরি করা দরকার। আমাদের এখানে কিন্তু ফ্রাঙ্কফুর্টে স্কুল হয় নাই, আমাদের এখানে কোনো স্কুল অফ থট হয় নাই, যেটা হতে পারতো হয় নাই। তার কারণ আমরা ব্যক্তিবাদিতার মধ্যে চলে গেছি, একাই সবকিছু হতে চেয়েছে, হয় না। স্কুল থেকেও আলাদা সত্তা তৈরি হয়। একটা গ্রুপ ছিল না জাপান সার্থেদের কালে, সবাই কিন্তু আলাদা হয়ে গেছে, পরে সবাই আলাদা হয়ে গেছে এবং সবাই অসাধারণ। আগে একটা কাঠামোর মধ্যে যেতে হয়, আমাদের এখানে সেটা হলো না। আমাদের পরের প্রজন্ম যদি পারে দেখা যাবে। আপনি কি বঙ্গবিদ্যা সেই লক্ষ্যে গঠন করেছেন স্যার? না, বঙ্গবিদ্যা চিত্র বিশ্ব মানে মানে বাঙালি বাংলা ভূখণ্ড চর্চা যারা করে তাদের একটা
একদম গবেষণার জায়গা থেকে, ওটা একাডেমিক জায়গা, ওখানকার সাথে সৃষ্টিশীলতার কোনো সংযোগ নাই। ওটা কি অবস্থা ওটা আছে, ভালোই আছে, ভালো আছে। আর একটা স্যার বিষয় দেখি স্যার, আপনিও স্যার আপনার কাছে স্যার একটু মাইক্রোফোনটা দিতে চাই বিষয়ে, আপনিও বলবেন প্লিজ স্যার, যে আমাদের দেশে আমরা সব সমালোচনা সাহিত্য নিয়ে কথা বলছি, কিন্তু আরেকটা প্রবন্ধ সাহিত্যর যে জায়গা, আরেকটা থেকে যে মৌলিক প্রবন্ধ চিন্তা, যেটা বার্ট্রান্ড রাসেলদের মতো বা লাকা দেরিদা ছাড়া তো চিন্তা করা যায় না। এরকম ইউরোপে তো প্রচুর, বিশেষ করে জার্মান আমরা প্রচুর ফিলোসফার পাই যারা মৌলিক চিন্তক এবং দার্শনিক, আধুনিক দার্শনিক যাদের বলে। বার্ট্রান্ড রাসেল এমন কোনো হালকা বিষয় নেই জানিয়ে তার প্রবন্ধ লেখেননি, বা আমরা একটা সময় চার্লস ল্যামদের পড়তাম যে সব বিষয় নিয়ে, বিয়ে নিয়েও হয়তো বন্ধুত্ব নিয়েও প্রবন্ধ লিখছেন। আমাদের এখানে স্যার সমালোচনা সাহিত্য একটা গেল, কিন্তু আমাদের যে মৌলিক সাহিত্য চর্চা, যে নানান রকম বিষয়ে সামাজিক এবং সৃজনশীল প্রবন্ধ এইরকম, আমরা দার্শনিক যদি ওই উপাদান নাই দিই, এই সাহিত্যের স্কুলটা স্যার একেবারে, এটা আমি কিন্তু স্যার গোটা বাংলা সাহিত্যই বলছি, যে রবীন্দ্রনাথ বাদ দিলে এবং ওই সময় দু একজন যারা বিশেষ করে আমরা রেনেসাস টাইমে যাদেরকে বলি, তাদেরকে বাদ দিলে স্যার পরবর্তীতে এই ধারা, এমনকি বুদ্ধদেব বসুকে আমরা এই ধারায় ফেলতে পারবো না, এই ধারার প্রবন্ধ সাহিত্য স্যার চর্চা একেবারে হয়নি স্যার। কেন? এটা আমাদের কতটা ক্ষতির কারণ হলো, কারণ তারাই তো আমাদের একটা হয়তো শ্বাস তৈরি করে দিতেন। সৃষ্টিশীল সাহিত্য, সৃষ্টিশীল প্রবন্ধ, এর জন্যে যার পঠন পাঠনটা বেশি জরুরি, সেটা হলো দর্শন, বিজ্ঞান, রাজনৈতিক গ্রন্থাবলী, এই সবের পাঠ। এগুলো কিছুটা লিখেছেন আমাদের এখানে রণেশ দাশগুপ্ত, তার বইগুলো পড়লে বোঝা যায়, এবং কিছু লেখা লিখেছেন হুমায়ুন আজাদ, তাদের কিছু লেখা আছে, আহমদ শফা লিখেছেন কিছু, মার্ক্সবাদী জায়গা থেকে যতীন সরকারের কিছু প্রবন্ধ, তাদের যেহেতু তাদের একটা দর্শন ছিল, তাছাড়া কিন্তু এটা হয় না, কারণ বিষয় খুঁজে বেড়ায়, যে আমি শোয়েব জিবরানের উপর লিখবো না, বিশ্বদেব চৌধুরীর উপর লিখবো, সে কিন্তু বিষয় খুঁজে বেড়ায়, লেখক খুঁজে বেড়ায়, কিন্তু দর্শন থাকলে সে দর্শন ভিত্তিক হয়। এইটা খুব বেশি লেখা আমাদের সাহিত্যে হয়। যেমন মনে করেন যে বাংলা সাহিত্যে একটা ছোট্ট স্ফুলিঙ্গ কিন্তু খুবই ক্রিয়াশীল ছিল, সেটা হাংরি জেনারেশন, এটা বিট জেনারেশন দ্বারা প্রভাবিত হয়ে এখানে তারা কিন্তু যথেষ্ট, মানে একদম ব্যতিক্রমী মৌলিকতা বলতে যাওয়া, সেই জায়গায় যাওয়ার একটা ধারা আমাদের এখানেও কেউ কেউ অনুসরণের চেষ্টা করেছে, কিন্তু যেহেতু রাজনৈতিক এবং দার্শনিক ভিত্তি নাই, তারা কিন্তু প্রবন্ধ সাহিত্যের দিকে না গিয়ে শুধু কবিতা, মলয় রায়চৌধুরী এখানে তৈরি হয় নাই, এখানে সেটা তৈরি হয়নি, ওখানে শক্তিরা কবিতায়ও যা, গদ্যেও তা। এই যে ব্যাপারটি, যে একটা দর্শন তৈরি করে, এমনকি নকশালিস্ট লিটারেচার, যেটা অনেক পত্রিকা কেন্দ্র করে যার যাত্রা ছিল, যেহেতু একটা দর্শন ছিল, সে দর্শন যাই হোক, তারাও কিন্তু একটা ধারা, সেগুলোর সংকলন বের হয় প্রবন্ধে, এবং পড়লে বোঝা যায় এদের মধ্যে ছিল। আমাদের দেশে এইটা একদম যে হয়নি, ওইভাবে দেখা হয়নি আমার মনে হয়। যে আপনারা যদি চেষ্টা করেন যে আমাদের দেশে এই ধরনের বিশুদ্ধ প্রবন্ধের কয়েকটা সংকলন করা, তাহলে ট্রেনটা বের করা যাবে যে এরা আসলে কি নিয়ে ভেবেছে। সেটা তো আমাদের বুদ্ধিবৃত্তির আন্দোলন, যেখানে ওই মুসলিম সাহিত্য সমাজ শুরু করে, সেই সময়টা এই চিন্তাটা আমার মনে হয় খুবই একটা ভালো চিন্তা। প্রমোদ চৌধুরীর আমরা প্রবন্ধগুলো পড়ি, সাহিত্য পাঠ, নানা রকম বিষয় নিয়ে। প্রমোদ চৌধুরী প্রকৃত প্রবন্ধ, মহিতলাল কিছু প্রকৃত প্রবন্ধ লিখেছেন, সেটা তো তাদের বিষয় হচ্ছে সাহিত্য, কখনো কখনো দর্শন। সৈয়দ মুস্তফা আলীর কিছু লেখা, আমার মনে হয় যে বাংলা প্রবন্ধ, বিশুদ্ধ প্রবন্ধ, এগুলো নিয়ে যদি একটা সংকলনে হাত দেওয়া যায়, আমার মনে হয় যে এখানে স্যার আপনি একটা কবিতা নিয়ে স্যার আপনার দুর্দান্তই আছে, আপনি স্যার গাইড করে এখন তরুণদের দিয়ে স্যার আপনি যদি একটু। না, এটা আমি যেটা করেছিলাম সেটা তো আসলে গুদাম ঘর, কবিতার গুদাম ঘর, মানে সবই আছে, ভালো মন্দ সবই থাকবে, এখানে সেইটা করা যাবে না, এখানে সিলেক্টিভ হবে। আমি একটু স্যার আপনার কাছে একটু মাইক্রোফোন দিতে চাই স্যার, প্লিজ স্যার। আমি অধ্যাপক রফিকুল্লাহ খানকে তার কাছ থেকে আমার নিজের কিছু বলার আজকে শুনতেই চাই। হঠাৎ করে শেষের দিকে মহিতুলাল মজুমদার নামটি আসলো। এই নামটি বুদ্ধদেব বসুর কাছাকাছি সময় বা আগে, বুদ্ধদেব বসুর অনেক বয়স অনেক বড়,
তার নামটিও আসতে পারত, যে সাহিত্য সমালোচনায় তার নানা সীমাবদ্ধতা ছিল, আবেগ ছিল, কিন্তু একটা ধারা তিনি তৈরি করেছিলেন। মহিলা তার কবিশ্রী মধুসূদন, বঙ্কিম বরণ, অসাধারণ সেসব হয়তো আমরা সেই ধারা এখন মান্য করি না, এটি একটি দিক। আর আপনি যে প্রসঙ্গটা তুলেছিলেন ফর্মের ক্ষেত্রে, যে আমাদের দেশীয় আঙ্গিক ঔপন্যাসিকরা সন্ধান করলেন না কেন, একেবারে যে করেননি তা আমার কাছে মনে হয়নি। যেমন তারাশঙ্কর করেছেন, বেশ তার অন্তত 4-5টা উপন্যাস আমরা বলতে পারবো যে একেবারেই এই সমাজ থেকে উঠে এসছে। মহাশ্বেতা দেবী করেছেন, মঙ্গল কাব্যের কাঠামো ব্যবহার করেছেন। আমাদের এই বাংলাদেশ ভূখণ্ডে এই মুহূর্তে মনে পড়ছে অদ্বৈত বর্মনের কথা। তিতাস একটি নদীর নাম, এই নদীর অনুষঙ্গ, নদীর প্রবাহ, এইটাকে উপন্যাসের কাঠামো ধারণ করা আমার এইভাবেই আমি দেখি। আচ্ছা, এটি আপনার প্রশ্নের সূত্রে এই প্রসঙ্গটা আমি যোগ করলাম। আমি অধ্যাপক রফিকুল্লাহ খানের কাছে যে প্রশ্নটা রাখতে চাই, আমার নিজেরও এই বিষয়ে একটা ধারণা আছে, কিন্তু আমি তার ধারণাটা জানতে চাই। সেটি হচ্ছে গত 35 বছর ধরে বাংলাদেশের উপন্যাস সাহিত্যে একটি প্রবণতা আমার চোখে পড়েছে, এটা আপনাদেরও পড়ার কথা। সেটা হচ্ছে যে ঔপন্যাসিকদের কাছে আমাদের প্রত্যাশা যে ঔপন্যাসিক তার জীবনকে, তার অভিজ্ঞতাকে তিনি শিল্পরূপ দেবেন এবং তার জীবন, অভিজ্ঞতা, দর্শন এর সংশ্লেষ সেখানে ঘটবে। কিন্তু আমরা দেখছি যে এই গত 35 বছরে বাংলাদেশের উপন্যাস সাহিত্যে একটা নতুন আদলের বা গড়নের উপন্যাস পাচ্ছি। এর বিষয়বস্তু হচ্ছে ব্যক্তি, ঐতিহাসিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক এই যে বা জীবনী ভিত্তিক যে উপন্যাস, এটি রচিত হচ্ছে। এর জন্যে উপন্যাসিককে হয়তো কিছু একাডেমিক এক্সারসাইজে যেতে হয়, লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিতে বসে উপন্যাসিকের উপন্যাস লিখছে। একটা উপন্যাসিকের ধরনটা পাল্টে যাচ্ছে। আমি অধ্যাপক রফিকুল্লাহ খানের কাছে প্রশ্ন করব যে এটি কি ঔপন্যাসিকের জীবন অভিজ্ঞতার সীমাবদ্ধতার একটা ঘাটতি পূরণের এটি প্রয়াস, নাকি এখন একজন একটি উপন্যাস লিখতে পারেন, কিন্তু এটা যদি ট্রেন্ড হয়ে যায়, একই উপন্যাসিক যদি একই রকম 5 জন কে নিয়ে, জীবনানন্দ দাশকে নিয়ে লিখলেন, রবীন্দ্রনাথকে নিয়ে লিখলেন একটা উপন্যাস, মধুসূদনকে নিয়ে একটি উপন্যাস রচনা করলেন, লোকেয়াকে নিয়ে একটি উপন্যাস রচনা করলেন, ইলামিত্রকে নিয়ে একটি উপন্যাস রচনা করলেন, আর বঙ্গবন্ধু তো মহাকাব্যের মহানায়ক, তাকে নানাভাবে সেটা আমি তুলনায় আনতে চাই না, কারণ এটি তুলনার বাইরে, কারণ এটি একটি জাতীয় আবেগের একটি বিষয়। তো এই প্রশ্নটার সম্পর্কে অধ্যাপক রফিকুল্লাহ খানের অভিমত জানতে চাই। অধ্যাপক বিশ্বদেব চৌধুরী, অনেক ধন্যবাদ। যে আমি এইরকমই একটা প্রশ্ন চাচ্ছিলাম, কারণ আমি বকাবকি করার সুযোগ পাচ্ছিলাম না। আমাদের দেশে এই ট্রেন্ডটা শুরু হলো 80-র দশকের শেষ পর্যায় থেকে, জীবনী ভিত্তিক অর্থাৎ গবেষণামূলক উপন্যাস। মানে এই যে কয়েকটা উপন্যাস রচিত হয়েছে, কোনোটাও 50 ভাগ উপন্যাস হয় না, এবং বিশ্ব সাহিত্যেও এইরকম দৃষ্টান্ত খুব আছে বলে আমার মনে হয় না। এটা হলো আমার সাধারণ অবজারভেশন। যে ইলামিত্রের কথা বলা হয়েছে, মানে ঘটনার বিন্যাস, চমৎকার ভাষা, সবকিছুই থাকতে পারে, কিন্তু একটা ব্যক্তির জীবন না। বঙ্গবন্ধুকে নিয়ে বলেছেন, আমাদের জাতির পিতা, তাকে নিয়ে উপন্যাস লেখা এত সোজা না। সে যোগ্যতা না থাকলে সে কেন লিখবে?
অন্তত 100 বছর অপেক্ষা করতে হবে, 100 বছর অপেক্ষা করতে হবে আরো, যে তাকে বোঝার কালের বিচারে, রাজনীতির বিচার সবকিছুকে অতিক্রম করে যায় যখন, তখন তাকে মানে মুনির চৌধুরীকে নিয়ে উপন্যাস লেখা হয়েছে, অতি সাধারণ মানের একটা উপন্যাস, সেটা মুনির চৌধুরী অসম্মানিত হয়েছে। ইলা মিত্রকে নিয়ে উপন্যাস লেখা হয়েছে, সেটা ইন্ডিয়াতে পাঠ্য, কাঁটাতারে প্রজাপতি, কিন্তু সেটাও মানসম্মত উপন্যাস না। আমি তো বললাম যে প্রশ্ন করে ভালোই বলেছেন, যে আমি যাতে একটু বকাবকি করার সুযোগ পাই। মানে এই ধাঁচের উপন্যাস লেখার আগে লেখকদের সতর্ক থাকা উচিত। মানে এই লেখকেরা কিন্তু অনেক ভালো, এই যে হাসনাত আব্দুল হাইয়ের মতো লেখক, হ্যাঁ না এই যে উপন্যাসগুলো লিখছেন, এদের অন্তত বোঝা উচিত বাংলাদেশের সচেতন ভালো পাঠক আছে, সচেতন ভালো পাঠক আছে যারা উপন্যাস বোঝে। চরিত্র যখন নির্বিশেষ না হয়, বিশেষ না থাকে, এটা ভালো বুঝবেন, ততক্ষণ পর্যন্ত সেই চরিত্রায়ন, ক্যারেক্টারাইজেশন হয় না উপন্যাসের মধ্যে। মানে মুনির চৌধুরী থেকে গেছে মানে একটা ন্যারেশন মাত্র, সে হয়ে ওঠা কোনো চরিত্র, একটা মজিদও হতে পারে না সৈয়দ আলিউল্লাহ। অর্থাৎ চরিত্রকে তো হয়ে উঠতে হবে। এই ব্যাপারটা আমাদের কোন জীবন ভিত্তিক লেখক যারা উপন্যাস লিখেছেন, আমি যতগুলো পড়েছি, এর বাইরে কি আছে আমি জানি না, কোনো লেখাই আমাকে প্রাথমিক মানদণ্ড অনুযায়ী গ্রহণযোগ্য মনে হয় না। তো বললাম যে এইসব কথা মানে নিজের আত্মরক্ষা এবং শরীর রক্ষার জন্য পড়াটা খুব মানে জটিল ব্যাপার, কিন্তু সবাই জানে যে আমি এগুলোকে নিয়ে অত মাথা ঘামাই না, আর জনসম্মুখেও আমি অতটা বেশি আসি না। কিন্তু আমার পরিষ্কার হিসাব হলো, যিনি উপন্যাসের ফর্ম, একজন ডেভিড লজ মনে করা যায়, ডেভিড লজ উপন্যাসের উপর অসাধারণ কিছু লেখা আছে, ল্যাঙ্গুয়েজ অফ ফিকশন, আফটার বাকটিন, অনেক কিছু আছে। বাকটিনও পড়ছে, সে বোঝা যায়, তার উপন্যাস তো পাঠযোগ্য না। উপন্যাস লিখলেও উপন্যাস লেখা যায়। সরোজ বন্দ্যোপাধ্যায় উপন্যাস লিখেছেন নতুন সাহিত্যে, কিন্তু সেই উপন্যাস তো পাঠযোগ্য হয় নাই। তত্ত্ব এবং শিল্প এক জিনিস হয় না, শিল্প একটা আলাদা জিনিস, এবং সে হয়ে ওঠে, ওইটার পথের পাঁচালী হয়, আবার যখন সেটা সিনেমা হয় সেটা আলাদা আর একটা কিছু হয়। এটা হচ্ছে শিল্প। এই জন্যই বলি যে রাজ্জাক ভাইয়ের জীবনে আমরা উপন্যাস লিখলাম, রাজ্জাক ভাই খুশি হয়ে যাবে, তার জীবনের অনেক তথ্য দিয়ে দিলেন, আমার কিন্তু এই কাজও করতে হবে না, সব তথ্য রাজ্জাক ভাই দিয়ে দিল, জীবনে কি সংগ্রাম করে, কিন্তু সেখানে রাজ্জাক ভাই হবে না, একটা ন্যারেশন হবে না। যে হয়ে ওঠা একজন অপু আর বর্ণনার একটা অপু, এদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সব উপন্যাসই তাই, একজন কবি। এমনকি এই যে আপনার গণদেবতা পঞ্চগ্রামের যে নায়ক দেবু, এই যে চরিত্র, এই চরিত্র কিন্তু হয়ে ওঠে এত রাজনৈতিক ডামাডোলের মধ্য দিয়ে, এত রাজনৈতিক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, সে কিন্তু আলাদাভাবে হয়ে ওঠে। সে চলমান একটা মোটামুটি রাজনীতির ধারার মধ্যে থাকে, সেখানে প্রগতির আন্দোলন, এটা কিন্তু সামাজিক বাস্তবতার বাইরে যাচ্ছে না। সমাজ সত্যকে মেনে নিয়ে সেখানে দেব চরিত্র, আর সব চরিত্র, এমনকি কট্টর বাম চরিত্র, এই সবগুলোকে সেখানে নিয়ে আসা হয়। সুতরাং চরিত্র নিয়ে উপন্যাস লেখা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সেটা আমাদের লেখকরা মোটামুটি 99% ব্যর্থ হয়েছে, 1% দিয়ে রাখলাম, না হলে বেঁচে তো থাকতে হবে। আমরা দেখতে দেখতে 2 ঘন্টা স্যার প্রায় শেষ করে ফেলছি আমাদের। শহীদ হককে হেমিংওয়ের সঙ্গে আমি এই প্রসঙ্গে একটা বলতে চাই, শহীদ হক প্রসঙ্গ যেহেতু এসছে, এটা প্রাসঙ্গিক না হলেও ঠিক আছে। শহীদ শামসুল হকের মধ্যে কিন্তু পরীক্ষা নিরীক্ষা অসাধারণ ছিল, তা গদ্য অসাধারণ, কিন্তু একমাত্র দ্বিতীয় দিনের কাহিনী ছাড়া, দ্বিতীয় দিনের কাহিনী মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাসটা, ওইটা বোধহয় বেশি লোকে পড়ে নাই। ওই একটা উপন্যাস পড়লে বোঝা যায় তার ক্ষমতা, কিন্তু পরিপূর্ণ প্রকাশ
কোনো উপন্যাস, মানে সেই নিষিদ্ধ লোবান কিংবা নীল দংশনের মতো উপন্যাস লিখেছেন, একটা উপন্যাসের অংশ মাত্র, সব একটা বড় কিছু লিখতে পারতেন, কিন্তু অসাধারণ একজন। ওনার কাছে সেই শক্তিটা ছিল, মার্কেজের মতো একটা হ্যাঁ, মহাবয়ান তৈরি ছিল। করা আমাদের। জীবনকে দেখার ওই যে স্তব্ধতার অনুবাদ, তাই না, এই যে লেখাটি স্তব্ধতার অনুবাদ, মুক্তিযুদ্ধ ভিত্তিক অসাধারণ একটা, কিন্তু মনে হচ্ছে একটা খন্ডাংশ বললাম এই কারণে যে অসম্ভব রেসপেক্ট তার প্রতি আমার। কবিতা বা গল্প তো আমরা কোনো সময় কথা হচ্ছে নিজে দাঁড়িয়েছে, হ্যাঁ অতিথিয়তা থাকতে পারে, কিন্তু গদ্যে যে ঘটনা আপনি নিজে বলছেন যে আমাদের চিন্তামূলক গদ্য আমরা পাবো না, আরো একটা বড় কাজ দেখলাম, বড় একটা কাজ বিষয় থেকে আমরা করছি যে বাংলাদেশ শিক্ষা চিন্তা শিক্ষক যারা কাজ যারা করছি, আমাকে মোটামুটি হাজার কবিতা করতে শিক্ষার্থী বাংলাদেশ শিক্ষা চিন্তা। এই যে হাজার প্রবন্ধ করা যেটা মনে হইলো একটা নাটকের ভাষ্য ডায়লগ আছে, এখানে দেখায় তুলবাই না পড়ালেখা করবো, মনে হয় যে এই 50 দশক থেকে খালি সমস্যা নেই, মানে তার লিখতে হচ্ছে যে এই পরীক্ষায় প্রশ্ন একটা হয় নাই, সমস্যা নেই, তার ব্যস্ত ছিল এটা একটা দার্শনিক জায়গায় যাওয়ার উপায় হয় না। এখন আমরা কি আছে ওটাতে কি আছে, ওটা তো বকা দিচ্ছে ওরা বিদ্যা করতো কেন, আমরা এখনো প্রশ্ন আউট হচ্ছে কিনা আমরা শিক্ষার ওই জায়গায় আমরা কখনো কে যাই দর্শন জায়গা যেতে পারবো না, এটা পাঠে আসে গদ্যে দার্শনিক গদ্য যেটা স্কুলিং হতো। স্যার আরেকজনের কথা আজকে এর মধ্যে আসেনি, প্রশ্ন ছিল স্যার যদি হাসান আজিজুল হক, যে তার ছোট গল্পের পাশাপাশি যদি সাবিত্রী পক্ষানে বা আমন পাখি ধরি, তার কাছেও যদি ছোট গল্পে তো আমাদের আজকে মানে ছোট গল্পের প্রসঙ্গ ওইভাবে আমরা হয়তো ডিটেল কথা বলি নাই, তার কাছেও যদি হাসান আজিজুল হকও যদি চিন্তা করি যে তিনিও একটা হয়তো দুর্দান্ত উপন্যাস, এমনি আগুন পাখি বা সাবিত্রী পক্ষান আছেই, কিন্তু সেটা তো আমাদের বাংলাদেশ হয়ে এটার আগের প্রেক্ষাপটে দুটো উপন্যাসই, বাংলাদেশের একটা উপন্যাস হয়তো তিনিও লিখতে পারতেন যদি আমাদের ওই একটা খেদ হয়তো আমাদের। এইটা নিয়ে আমি বিশ্বতা ছিলেন কি না আসাম বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামে, ওইখানে আমি একটা কথা বলছিলাম, সেখানে আগুন পাখির প্রশ্নে, আগুন পাখির যে দর্শন, সেই দর্শনটা যে কালে তিনি বলছেন ওই কালের নয়, অনেক আগের কালের দর্শন। এখন ব্যাপার হলো যে একজন উদ্বাস্তুর কাছ থেকে আমরা কি চাই, ওই স্মৃতি, তারপরে আমাদের মাহমুদুল হকের কালো বড় মানে অসাধারণ 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 এইসব কাজগুলো আমার কাজ, একজন লেখকের জীবনটাকে আমাদের দেখতে হবে, জীবনের ভিত্তিটা আমাদের দেখতে হবে, তাহলেই আমরা তার উপন্যাসের অনেকটা গভীরে যেতে পারি। হ্যাঁ, এটা সৈয়দ হকের এক ধরনের জীবন, সৈয়দ ওয়ালিউল্লাহর এক ধরনের জীবন, তাদের জীবনের সঙ্গে তার সৃষ্টির দর্শনের একটা মিল আছে। যার নাম লাল সালু, সেটা টি উইদাউট রুটস, তো এইখান থেকে বোঝা যায় যে ওটা বুঝতেই বাঙালির 50 বছর চলে গেছে আর কি। আমরা কিন্তু অনেক কিছু বুঝতে অনেক দেরি করে। আমার মনে হয় আমরা শেষ করতে পারি যদি আপনাদের আর কোনো প্রশ্ন না থাকে স্পেসিফিক। আপনাদের না টাইম মেনটেন করতে হয়, আমাদের একটা অনলাইনে আমরা চাই যে 6টা to 8টা, এর মধ্যেই সাধারণত চাই শেষ করতে, অনেক সময় হয়তো হয়ে ওঠে না। স্যার আপনার স্যার এমনি আর কোনো কিছু যদি স্যার না থাকে? আমার তেমন কিছু নাই, আমি শুধু একটা কথাই বলবো, সেটা হলো যে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং যেটা বলা হয়েছে আমি ওইটা হতে চাই না, কখনো মধ্যমণি হতে চাই না, সবার নয়নমণি হয়ে থাকতে চাই, সেটা ঠিক আছে। আর এই যে আলোচনায় দীর্ঘক্ষণ আপনারা অংশগ্রহণ করেছেন, এটা আসলে একটা সূচক মাত্র, স্ফুলিঙ্গ মাত্র, স্পার্ক। এখান থেকে ধারণা নিয়ে যদি আমরা আমাদের মধ্যে সেটা সঞ্চারিত করতে পারি, সেটা কবিতায়, গল্পে, উপন্যাসে। কবিতার প্রসঙ্গটা ওইভাবে আসলো না, কারণ আমার প্রথম প্রেম কিন্তু কবিতার প্রতি, তারপরে হচ্ছে সেটা কারণ আমি স্যার বারবার কথা সাহিত্যে টেনে না কথা সাহিত্য চর্চাটা ওইভাবে হয় নাই আমাদের এখানে, কথা সাহিত্য ওইভাবে চর্চা হয়নি। কবিতার উপর অনেক বই আছে, কিন্তু কথা সাহিত্যের উপর নেই। আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ, পাঠক সমাবেশকে ধন্যবাদ, যারা আমার আশেপাশে আছেন এবং যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার পক্ষ থেকে একজন অবসরপ্রাপ্ত লেখক হিসেবে। কবিতা প্রকাশিত, হ্যাঁ প্রকাশিত অচিরেই, তাই না স্যার? কবিতা প্রকাশিত হবে ভবিষ্যতে, কবিতা। তাহলে অনেক ঘাটাঘাটি করতে হবে, এমন লোকজনের শরণাপন্ন হতে হবে যাদেরকে আমি দিয়ে দিচ্ছি সব।
আমার মনে হয় না যে কবিতা নিয়ে মাথা ঘামানো ঠিক হবে। কবিতা এত এগিয়ে গেছে, মানুষ নিজেকে চেনাটা মানুষের যেটা মানুষের চেনা শেষ হয় নাই, নো দাই সেলফ, নিজেকে চেনা এখনো শেষ হয় নাই মানুষের। সেই সাধনাই চলছে, ওই নাসায় যাচ্ছে তাও শেষ হচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে তাও শেষ হচ্ছে না। অর্থাৎ নিজেকে জানতে ভুল না করাই ভালো। শুনছিলাম অধ্যাপক রফিকুল্লাহ খানের কথা। আপনারা যারা অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী পর্বে, আগামী মঙ্গলবার ঠিক সন্ধ্যা 6টার সময় আমাদের নতুন কোনো অতিথি আমাদের মধ্যমণি হয়ে আসবেন। হয়তো নতুন কোনো বিষয়, আমাদের বিষয় কোনো নির্দিষ্ট না, আমরা নানান বিষয়ে আমাদের এখানে কথা হয়। আপনারা যারা যুক্ত হন আমাদের সঙ্গে, আমাদের লক্ষ্য করেন 84তম পর্ব। যারা আগেরগুলো দেখতে চান তারা পাঠক সমাবেশের ইউটিউবে পাবেন, এবং একই সঙ্গে পাঠক সমাবেশের ফেসবুক পেজ, সেখানেও কিন্তু আগের পর্বগুলো আছে, আপনারা সেখানে শুনতে পারবেন সেইগুলো। আর আরেকটি কথা স্যার, ছোট্ট করে স্যার, এটা আমার জিজ্ঞাসা না, এটা বিজু ভাই মাঝে মাঝে বলেন যে এই আয়োজনটা স্যার কেমন মনে হচ্ছে, যে এই যে আমরা শিল্প সাহিত্য সংস্কৃতির এবং এমন এমন ব্যক্তি যাদেরকে হয়তো আমরা, যেমন ফরাসুদ্দিন যখন এসেছিলেন তখন আমরা অন্য একটা একেবারে অলিখিত অনেক কথা যেগুলো উনি লেখেননি, আপনার স্যার আজকে শুনলাম। এইভাবে স্যার আমরা একটা, এই যে অনলাইনের সেখানেও কিছু কন্টেন্ট দেয়া, যেটা বলে অনলাইনকে প্রোভাইড করা, ফুড দেয়া। আসলে আমাদের উদ্দেশ্য যারা আজকে স্যার আপনারা আছেন, কিন্তু মূল উদ্দেশ্য এটা ভার্চুয়ালি থেকে যাবে। এই এত ডিটেল কথা স্যার আপনাদের অনলাইনে সার্চ করে পাওয়া যায় না, সেটাও মূল উদ্দেশ্য। তো স্যার এই আয়োজনটা কেমন স্যার সব মিলিয়ে? এই আয়োজনটা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয় এই কারণে, একটা ইনফরমাল, মানুষ নিজেকে উন্মোচন করতে পারে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে মানুষের তো উদ্যোগ নেওয়ার জায়গাগুলো আস্তে আস্তে সীমিত হয়ে আসছে। সেখানে বইয়ের ভেতরে বসে সাহিত্য নিয়ে আলোচনা, এটা তো একটা নতুন সংযোজন নিঃসন্দেহে। অর্থাৎ বইয়ের দোকানের মধ্যে বসে আমরা বই নিয়ে আলোচনা করছি, অর্থাৎ বইটা খুব স্থূল আর থাকলো না, সৃষ্টিশীলতার একটা জায়গা হলো। এই জন্যে বিজুকেও ধন্যবাদ, যদি সে আমার ধন্যবাদ শুনতে পায়। আমরা কিন্তু স্যার বইয়ের মধ্যে ব্যাট বল নিয়ে আলোচনা করবো আগামী যে কোনো পর্বে। স্যার বাংলাদেশের হাবিবুল বাসার আসবেন, সুমন ক্যাপ্টেন। আমাদের বিষয়ের কোনো ঠিক নাই, তবে স্যার আরেকটা উন্মোচন আজকে স্যার, একটা বিষয় তো স্যার আপনি স্যার উন্মোচন করেননি, আপনার প্রেম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে আগামী মঙ্গলবার নতুন কোনো অতিথির সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন।